আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার পড়বো। মূলত আজকেই বিজ্ঞান শুরু আর কি। আগের ক্লাসটা ছিল আসলে ইতিহাস, বিজ্ঞানের বিকাশ, বিজ্ঞানের বিকাশে বিজ্ঞানীগণ কি কি অবদান রেখেছেন সেগুলো ছিল। আজকে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করবো, আমরা বিজ্ঞানের ভিতরে ঢুকবো। প্রথম চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা ও পরমাণুর গঠন। এটা কি পদার্থ বিজ্ঞান না রসায়ন বিজ্ঞান, এটা নিয়ে আলোচনা করাটা তো নাই। কারণ পরমাণুর গঠন কেমিস্ট্রিতে আলোচিত হয়, ফিজিক্সে আলোচিত হয়। স্পেসিফিক্যালি বলতে গেলে রসায়ন বলতে কোনো বিজ্ঞান নাই। এই পদার্থবিজ্ঞানকে যখন পারমাণবিক পর্যায়ে, অনুপরমাণবিক পর্যায়ে আলোচনা করা হয়, তখনই সেটাকে রসায়ন বিজ্ঞান। বুঝতে পেরেছ? সকল কেমিস্ট্রি হচ্ছে ফিজিক্স। আবার ফিজিক্স হচ্ছে যখন গণিতকে পদার্থের উপর প্রয়োগ করা হয় তখন সেটাকে পদার্থবিজ্ঞান বলা হয়। সুতরাং সকল ফিজিক্স ইজ ম্যাথ। সুতরাং ইচ এন্ড এভরি সায়েন্স ইজ ম্যাথ। সায়েন্স মানেই ম্যাথ। জীববিজ্ঞান বলতে কোনো বিজ্ঞান নাই। পদার্থ ও রসায়ন বিজ্ঞানকে যখন জীবের উপর প্রয়োগ করা হয় তখন সেটাকে জীববিজ্ঞান বলা হয়। তার মানে ইচ এন্ড এভরি বায়োলজি ইজ এ পার্ট অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। সো জীববিজ্ঞানও গণিত, সবকিছুই গণিত। বিজ্ঞান মানেই গণিত, গণিত মানেই ক্যালকুলেশন। বুঝতে পেরেছো? এই কম্পিউটারে যেমন আমরা যত সিনেমা দেখি, নায়ক দেখি, নায়িকা দেখি, ফুল দেখি, পাখি দেখি, কোরআনের আয়াত দেখি, সব আসলে কি ব্যাকগ্রাউন্ডে কি? 101010। কম্পিউটার মানেই 1010। ঠিক একই রকম সায়েন্স মানেই হচ্ছে ম্যাথ। বুঝতে পেরেছো? আমরা একটু এগিয়ে যাই। কি সুন্দর, তাই না? একদম চিকচিক করতেছে, গ্লেজ দিচ্ছে অনুকরণ। বাহ! চমৎকার। পড়া যেতে তো সহজ হইতো, সুন্দর হইতো। এই মহাবিশ্বে যা কিছু আছে সেগুলোকে বিজ্ঞানের ভিত্তিতে ভাগ করা যায় দুই প্রকারে। একটা হচ্ছে পদার্থ ও শক্তি। আর বিজ্ঞানের বাইরে যদি চলে যায়, আধ্যাত্মিক লাইনে যদি চলে যায়, স্পিরিচুয়াল লাইনে চলে যায়, তাহলে আরো কিছু জিনিস আছে শক্তি এবং পদার্থের বাইরে। যেমন আত্মা বা স্পিরিট, ফেরেশতা, সৃষ্টিকর্তা, এগুলো পদার্থ ও শক্তি দিয়ে সংজ্ঞায়িত করা যায়। জিন, এগুলা আহ হিসাবের বাইরে, মানে পদার্থ শক্তির বাইরে। কিন্তু যন্ত্র দিয়ে যা যা অবজার্ভ করা যায়, বিজ্ঞান যেগুলো সংজ্ঞায়িত করে, সেগুলো হইতে পারে দুই প্রকার, হয় পদার্থ আর না হয় হচ্ছে শক্তি। এখন কোন জিনিসটা পদার্থ, কোন জিনিসটা শক্তি, কিভাবে বুঝবো, কিভাবে চিনবো? সবচেয়ে প্রধান কথা হচ্ছে ভর। পদার্থের ভর থাকবে, শক্তির ভর থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। সেকেন্ড ধরুন হচ্ছে স্থান দখল করে, মানে আয়তন আছে আর কি। পদার্থের আয়তন থাকবেই, শক্তির আয়তন নেই, সে জায়গা দখল করবে না। পদার্থ যেমন আমরা জানি যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নাই। যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল, তার মানে নির্দিষ্ট আয়তন নাই। কিন্তু আয়তন আছে তো, স্থান দখল তো করে, অনির্দিষ্ট হোক কিন্তু করে তো দখল। তার মানে বাতাস পদার্থ, পদার্থ। কিন্তু আলো, মনে করো আলো কি জায়গা দখল করে? বাক্সের ভিতরে, বেলুনের ভিতরে তুমি আলো ঢুকাইতে পারবা, শব্দ ঢুকাইতে পারবা? একটু শব্দ রেখে দিলাম বেলুনের ভিতর, পরে রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিলাম, হবে এটা সম্ভব? সম্ভব না। সুতরাং শব্দ, আলো, বিদ্যুৎ, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, এরকম অনেক শক্তি আমাদের আছে, বিভব শক্তি। আর পদার্থ কি? বাতাস, পানি, মানুষ দেহ, কঙ্কাল, হাড্ডি, রক্ত, মাংস, ধূলি, বালি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সবই কি? পদার্থ। এটা হচ্ছে আমাদের চিরায়ত পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে চিরায়ত পদার্থ বিজ্ঞান, যেটাকে বলা হয় স্ট্যাটিক মেকানিক্স। আরেকটা আছে আপার লেভেলের মেকানিক্স, হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম গতিবিদ্যা।
যখন কোয়ান্টাম মেকানিক্সে চলে যাব, তখন পদার্থ এবং শক্তির মধ্যে আলাদা ক্লাসিফাই করা যাবে না। সকল পদার্থই শক্তি, সকল শক্তিই পদার্থ। যেমন আমরা জানি কোয়ান্টাম ফিজিক্সের একটা, যেমন আহ, আপেক্ষিকতার সাথে রিলেটেড একটা সূত্র আছে, ভর শক্তি সমীকরণ, E = mc²। ই হচ্ছে এনার্জি। যে কোনো একটা পদার্থকে এনার্জি ভর দিয়ে হিসাব করা যায়। যখনই লেখা হবে E = m × c², এখানে ই মানে হচ্ছে, বাম পক্ষে আছে ই মানে এনার্জি, মানে শক্তি, আর ডান পক্ষে আছে এম, মানে এম মানে ভর, মানে মাস, ভরের ইংরেজি মাস, প্রথম অক্ষরটি এম। তাহলে তার মানে দেখা যাচ্ছে এই সমীকরণ দিয়ে শক্তি এবং ভরকে কনভার্ট করে ফেলা যাচ্ছে। তার মানে একটা পদার্থের ভর যদি আমি জানি, কেজি দিয়ে মাপি 1 কেজি, সেটা শক্তি আমরা হিসাব করে ফেলতে পারবো। তার মানে পদার্থকে আমরা শক্তি বানিয়ে বাতাসে হাওয়ায় মিশিয়ে দিতে পারবো। এটা হচ্ছে কোয়ান্টাম গতিবিদ্যায় বলা হচ্ছে। আবার শক্তিরও ভর আছে। কিভাবে? ধরো আলোক শক্তি। আলো, আলোর তো কোনো ভর নাই, কিন্তু আলো কি দিয়ে তৈরি? ফোটন দিয়ে তৈরি। ফোটন। এখন যখন কোয়ান্টাম ফিজিক্সে চলে গেছে, বলেছে যখন আহ ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল মানে কি? ব্ল্যাক হোল মানে হচ্ছে কৃষ্ণ গহ্বর, একটা তারা, সূর্য একটা তারা, কোটি কোটি তারা আছে, যে কোনো একটা তারা, তারকা, তারা মানে তারকা, যখন তারা যখন মৃত্যুর শেষ পর্যায়ে চলে আসবে, তারা তো মরে, তাই না? তারার তো মৃত্যু হয়, জানো তোমরা। জ্বালানি শেষ হয়ে গেলে তারা তারা নিভে যায়, নিভে ব্ল্যাক হোল হয়ে যায়। তো এই তারার যখন জীবনের প্রায় শেষ পর্যায়ে থাকবে, তখন সে, তার শক্তি যখন নিঃশেষ হয়ে যেতে থাকবে, তখন সে বড় তারাটা কি করতে থাকবে? তার কেন্দ্রের দিকে চুপসে যেতে থাকবে, ভিতরের দিকে চলে যেতে থাকবে। যখন চুপসে যেতে থাকবে, তখন সে বেশি কম্প্যাক্ট হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। মনে করো একটা তোলার বল, এটাকে যদি তুমি হাতে চাপ দিয়ে চারদিক থেকে সংকুচিত করে ফেলো, তাহলে তার ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বাড়া মানে তার ভর বেড়ে যাওয়া, একক আয়তনের ভর বেড়ে যাওয়া। যখন ঘনত্ব বেড়ে যাবে, তখন কি হবে জানো? তার গ্র্যাভিটি বেড়ে যাবে, আকর্ষণ, গ্র্যাভিটি বেড়ে যাবে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী জানি G = m1 m2/d²। মানে জি মানে মহাকর্ষীয় গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে ভরের সমানুপাতিক, মানে যার ভর যত বেশি, সে আকর্ষণ করবে তত বেশি। পৃথিবীর চেয়ে বৃহস্পতির ভর বেশি, এই জন্য পৃথিবীর চেয়ে বৃহস্পতি গ্রহে গেলে তোমাকে গ্রহটা বেশি আকর্ষণ করবে, তুমি পায়ের উপর দাঁড়াইতে কষ্ট হবে, দাঁড়াইতে পারবে না। তাহলে এই নক্ষত্র যখন এত কঠিন ভর হয়ে যাচ্ছে, সে এত বেশি পরিমাণ ঘনত্ব বাড়ছে তার, যে সেই নক্ষত্র থেকে আলো, জ্বালানি শেষ হয়ে গেছে, মানে একদম শেষ হয়ে যায় নাই, তখনও তার মধ্যে যে আগুন জ্বলতেছে, হিলিয়াম জ্বলতেছে। কিন্তু চারদিকে আলো যে উদ্গীরণ হচ্ছে, আলো কিভাবে ছড়ায়? কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে যায়। মনে করো নক্ষত্রটা একটা বাল্ব, মনে করো একটা বাতি, টাংস্টেন ফিলামেন্ট বাল্ব। এই বাতি থেকে চারদিকে আলোর কণা চারদিকে ছড়িয়ে যেতে চাচ্ছে, কিন্তু নক্ষত্রটা এত ভারী, এত গ্র্যাভিটি হয়ে গেল, যে সে তার নিজের নিক্ষিপ্ত আলোর কণাটাকে তার কেন্দ্রের দিকে আবার নিজে টেনে নিল। মানে আলোর কণাটা অ্যাকচুয়ালি এই নক্ষত্রের পিঠ ছেড়ে, পৃষ্ঠদেশ ছেড়ে বাইরে বেরোতে পারছে না। এই জন্য ব্ল্যাক হোল মানে কি? নক্ষত্রটা আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি যখন টেলিস্কোপ দিয়ে দেখবো, দেখলাম চাঁদ, তারা, ছায়াপথ, গ্রহ, উল্কা, নীহারিকা, হঠাৎ করেই মাঝখানে ব্ল্যাক কালো একটা, মানে একটা কিছু নাই আর কি, দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, তোমার কম্পিউটারের স্ক্রিনের কোন একটা জায়গা কালো হয়ে আছে, মানে এখানে কিছু দেখা যাচ্ছে না। নর্থ দিয়ে যেটা কালো, কৃষ্ণ গহ্বর মানে কালো না, কালো রং না, এটা হচ্ছে নাই। এর অপোজিটের পিছনে কিছু একটা আছে, কিন্তু এই জিনিসটার কারণে পিছনের জিনিসটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ব্ল্যাক হোল। তার মানে কি প্রসঙ্গে এখানে আসলাম, ব্ল্যাক হোলে আসলাম, এত পদার্থ বিজ্ঞানের শুরুতেই ব্ল্যাক হোলে চলে আসলাম, কি রে ভাই, এত কঠিন কেন? না, এই যে তারা আলোকে আকর্ষণ করতেছে, ব্ল্যাক হোলটা তার নিজের আলোকে আকর্ষণ করে নিজের ভিতরে ঢোকাচ্ছে, কিন্তু আলোকে তো গ্র্যাভিটি আকর্ষণ করতে পারার কথা না। আলো তো শক্তি, শক্তির তো ভর নাই। ভর না থাকলে আকর্ষণ কিভাবে করবে? G m1 m2, মানে জি সমান সমান m1 × n2। তাহলে M1 অথবা M2 দুইটার যে কোনো একটা ভর, এম মানে ভর, যে কোনো একটা ভর যদি জিরো হয়,
তাহলে তো জি এর মান জিরো হয়ে যাবে, কোনো টানই থাকবে না, আকর্ষণ বলই থাকবে না। তাহলে কেমন হবে? তা আকর্ষণ বল যদি নাই থাকে তাহলে তারা নিজের আলোটাকে ভিতরের দিকে টানবে কিভাবে? তার মানে নিশ্চয়ই আলোর কণার ভর আছে। লজিক চিন্তা করো, আলোর কণার যদি ভর জিরো হয়ে থাকে তাহলে আকর্ষণ বল জিরো হয়ে যাবে। এটাই নিউটনের মহাকর্ষীয় সূত্রের বেসিক সূত্র। মানে যে জিনিসের ভর নাই সেই জিনিসকে পৃথিবী বা তার অন্য কোনো কিছু আকর্ষণ করতে পারে না, ভর না থাকলে আকর্ষণ করতে পারে না। তাহলে আলোকে আকর্ষণ করছে কেন? করছে, তার মানে তার ভর আছে, আলোর ভর আছে। সুতরাং শক্তিরও ভর আছে। কথা বুঝতে পারছো? So আমরা যা বলবো পৃথিবীর কোনো কিছুই চিরন্তন সত্য না। ফিজিক্স, সায়েন্স, ম্যাথ, এগুলোর কোনো কিছুই চিরন্তন সত্য না, একমাত্র আল্লাহ আকবর ছাড়া, কোরআনের বাণী ছাড়া এই মহাবিশ্বের কোনো কিছুই চিরন্তন সত্য না। ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে যা যা বলবো সব হচ্ছে, আজকে না, শুধু একটা চ্যাপ্টার আছে আধুনিক পদার্থবিজ্ঞান, সেখানে আমরা ব্ল্যাক হোল, তারপর হিগের কণা, হম এগুলো ভর শক্তি সমীকরণ, আপেক্ষিকতা, এগুলো আলোচনা করবো একটা ক্লাস। সেই চ্যাপ্টারটা ছাড়া বাকি যত চ্যাপ্টার আছে সব জায়গায় আমরা ফিজিক্সের স্ট্যাটিক মেকানিক্স পড়বো, ফিজিক্সের বেসিক ল। বুঝতে পেরেছো? পদার্থের অবস্থা তিনটা: কঠিন, তরল, বায়বীয়, নর্মালি, জেনারেল সেন্সে। কিন্তু পদার্থের একটা বিশেষ অবস্থা আছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা, যেটা আমরা ক্লাস 6-7 পড়ি না। আচ্ছা, কঠিন পদার্থ কি? যার নির্দিষ্ট আয়তন আছে, আকার আছে এবং দৃঢ়তা আছে। দৃঢ়তা আছে মানে কি? তার নির্দিষ্ট আকৃতিও আছে, আকার আকৃতি আছে আর কি। যেমন বালু, পাথর, ইট, লবণ, এগুলো আছে কঠিন পদার্থ। তরল পদার্থ কি? এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। মানে পানিকে তুমি যেই পাত্রে রাখবা সেই পাত্রের আকারই ধারণ করবে, এই জন্য তার আকার নাই কিন্তু আয়তন আছে। ঠিক আছে, ওকে। আর গ্যাসীয় পদার্থ কি? এর নির্দিষ্ট আয়তন নাই, আয়তনও নাই, আকারও নাই, খালি ভর আছে নির্দিষ্ট। গ্যাস মানে বাতাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা এদের কি হয়েছে? আয়তনও নাই, আকারও নাই, নির্দিষ্ট আয়তন নাই, আয়তন আছে, নির্দিষ্ট আয়তন নাই। যেই পাত্রে রাখবা সেই পাত্রের পুরোটা জুড়ে সে দখল করবে। মনে করো একটা ছোট্ট বাক্সের ভিতরে তুমি একটু গ্যাস ইনজেকশন দিয়ে একটা বাক্স ছিল, যেটার যেটার মধ্যে কোনো বাতাস নাই, এটাকে বলা হয় ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে বাতাস ছাড়া একটা জায়গা। এখানে যদি তুমি একটু বাতাস ছেড়ে দাও, তাহলে সেই একটু বাতাসে কয়েকটা অণু কি করবে? পুরোটা বাক্স জুড়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর যদি বেশি পরিমাণ বাতাস ছেড়ে দাও, তাহলেও সেই পুরোটা বাতাস জুড়েই ছড়িয়ে যাবে। কিন্তু লিকুইড কিন্তু সেটা করবে না। লিকুইড কি করবে? সামান্য একটু লিকুইড দিলে সেই লিকুইডটা নিচে গিয়ে জমে থাকবে, পুরোটা জোরে দখল করবে না। এই জন্য বাতাসের নির্দিষ্ট আয়তন নাই, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। একটু ড্র করতে পারলে ভালো হইতো। করি একটু ড্র। মনে করো এই যে এই বাক্সটার ভিতরে তুমি একটু, এই দুইটা বাক্স একই সাইজের মনে করো। এই দুইটা বাক্সের মধ্যে তুমি একটার মধ্যে একটু স্প্রে দিয়ে, একটু প্রথমটাতে তুমি মনে করো একটু স্প্রে দিয়ে একটু পানি ছেড়ে দিলা, তাহলে পানিটা করবে কি? এই যে নিচে গিয়ে জমে থাকবে, এখানে এখানে পানি একদম নিচে তলানি থেকে জমে থাকবে পানিটুকু। একটা এক সিরিঞ্জ ইনজেকশন আছে না, সিরিঞ্জ ব্লাড দেওয়ার ইনজেকশন, এই ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে তুমি একটু 5 মিলিলিটার পানি দিয়ে দিলা, আর এটা নিচে একটু জায়গা জুড়ে থাকবে, আর বাকিটা জায়গা কিন্তু খালি, হোয়াইট উপরেরটা খালি। এই যে তরল পদার্থ, ঠিক আছে। আবার একই ইনজেকশনের সিরিজ দিয়ে একই পরিমাণের মনে করো 5 মিলিলিটার বাতাস তুমি ছেড়ে দিলা এই ভ্যাকুয়ামের মধ্যে, মহাশূন্যের মধ্যে, কিন্তু বাতাসের অণুগুলা কি করবে জানো? চারদিকে পুরা সব দিকে ছড়ায় ছিড়ায় যাবে, পুরাটা একদম আয়ত আয়ত জায়গা দখল করে রাখবে। এটা হচ্ছে গ্যাস। তাহলে গ্যাস, তরল এবং গ্যাসের এই ডিফারেন্সটা আমরা কি বুঝতে পেরেছি? হুম। মাউস দিয়ে লিখতেছি এই জন্য লেখা এরকম আজে বাজে ঝিঝিবিজি হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যালো গাইস, ওকে। এখন আমরা এগুলো বুঝলাম কিন্তু প্লাজমা বুঝলাম না। প্লাজমা জিনিসটা কি? প্লাজমা হচ্ছে চার্জিত গ্যাস। গ্যাসকে যখন চার্জ দিবা, আয়নিত করবা, তখন সে গ্যাস প্লাজমা হয়ে যাবে। আচ্ছা, আগুন কি তরল পদার্থ না কঠিন গ্যাসীয় পদার্থ?
মুশকিল। আগুন তো গ্যাসীয় পদার্থ না। আগুন হচ্ছে জ্বলন্ত গ্যাস। এই গ্যাসকে যখন তুমি চার্জিত করে ফেলবা, তখন সেটা প্লাজমায় কনভার্ট হয়ে যাবে। এই যে আমরা গ্রহ নক্ষত্র দেখি, এগুলো কি? Actually এগুলো জ্বলন্ত গ্যাস। তার মানে আমরা যদি বলি মহাবিশ্বের অধিকাংশ জিনিসই প্লাজমা, মহাবিশ্বের অধিকাংশ জিনিসই কি? প্লাজমা। গ্রহগুলা কঠিন এবং তরল, এবং এই পৃথিবীটা, পৃথিবীর 99.9999% ভরই হচ্ছে কি? কঠিন এবং তরল। পৃষ্ঠটা হচ্ছে কঠিন, সমুদ্রগুলা তরল, নিচে হচ্ছে লিকুইড, মানে ম্যাগমা, আগ্নেয়গিরির লাভা যেগুলা, ম্যাগমা বলা হয় এগুলাকে। মাটির নিচে আছে আগুনের লেয়ার, এগুলাকে বলা হয় লিকুইড ম্যাগমা। আরো কেন্দ্রে চলে গেলে হচ্ছে কোর, এটা হচ্ছে আবার লিকুইড সলিড, পাথর মনে করো, পাথর না সরি, লোহা। তার মানে কঠিন তরল দিয়েই গঠিত এই গ্রহগুলা। কিন্তু নক্ষত্রগুলা কিন্তু পুরোটাই প্লাজমা, জ্বলন্ত গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলা চলতেছে, হাইড্রোজেন কন্টিনিউয়াসলি চলতেছে। টিউবলাইট, ওই যে এনার্জি সেভিং বাল্ব গুলা যেগুলা, অথবা সাদা লম্বা টিউবলাইট যেগুলো, এলইডি না, এলইডি আবিষ্কার হওয়ার আগে টেকনোলজির কথা বলতেছি, 2005-7 সালের কথা বলতেছি। এলইডি আবিষ্কার হওয়ার আগে আমাদের লাইট গুলা কেমন ছিল? টিউবলাইট ছিল। একটু গ্যাস ফাঁকা হইলেই কিন্তু গ্যাস বের হয়ে যেত, ওরা লাইট জ্বলতো না। তো এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি কি ছিল? এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি গ্যাস ছিল। এই গ্যাস গুলাকে যখন দুই পাশ দিয়ে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, মানে একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর একটা হচ্ছে মানে প্লাস মাইনাস আর কি, এই প্লাস মাইনাস দিয়ে যখন গ্যাস গুলাকে কানেক্ট করে দেওয়া হতো, তখন এই গ্যাসের ভিতর দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যেত। তখন এই গ্যাসগুলো তার শক্তি স্তরে, ইলেকট্রন লেয়ারের শক্তি স্তরে আপ ডাউন করার কারণে সেই বাড়তি শক্তিটাকে আলো আকারে চারদিকে উদ্গীরণ করে দিত। এটা কি বলা হয়? টিউবলাইট। তো এই টিউবলাইটের ভিতরে যে গ্যাসটা থাকে, এটা কি? এটা একটা আয়নিত গ্যাস, চার্জিত গ্যাস। প্লাজমা শিখলাম। পদার্থের তিনটি অবস্থায় রূপান্তরের প্রধান কারণ কি? তাপ। তাপের কারণেই এই দেখবা নারিকেল তেল। এখন যদি আমি জিজ্ঞেস করি নারিকেল তেল কি কঠিন পদার্থ না গ্যাসীয় পদার্থ, সরি না তরল পদার্থ, সবাই বলবো স্যার নারিকেল তেল, তেল তো তেলই, তেল তো লিকুইড। কেন? তেল লিকুইড। যাও তুমি নারিকেল তেল নিয়ে বাসে উঠছো, প্লেনে উঠছো, গিয়ে নামছো কোরিয়াতে, কোরিয়াতে নেমে দেখো শীত, ঠান্ডা, -3 ডিগ্রি। তেল ভাবছো মাথায় চুলে একটু তেল দিই, ওমা, তেলে কোটটা তো জমে গেছে। মানে কি? মানে তেল তো সলিড পদার্থ, তেল তো কঠিন পদার্থ। কোরিয়া যাওয়া লাগবে না, কয়দিন পরেই দেখবো শৈত্যপ্রবাহ যখন শুরু হবে, আমার মনে পড়ে যায় কাকুর কথা। শীতে, আমাদের শীতকালে নারিকেল তেল কি হয়? জমে কঠিন পদার্থ হয়ে যায়। তার মানে যাহাই তরল তাহাই কঠিন, তাহাই গ্যাস। এই নারিকেল তেলকে যখন তুমি তাপ দিবা, অনেক বেশি পরিমাণ তাপ দিবা, তখন সেই নারিকেল তেল কি হবে? আকাশে উড়ে যাবে, বাষ্পীভূত হয়ে। সেই বাষ্পটাকে কি বলা হয়? গ্যাস বলা হয়। তার মানে একই নারিকেল তেল বা একই পানি মনে করো, যে কোনো পদার্থই কি করে? তিনটা অবস্থায় থাকে। এই যে লোহা, লোহাকে তাপ দিলে লোহা গলে যায়, যায় না? এই যে লোহার খন্ড থেকে যে দাও বানায় কামাররা, কিভাবে বানায় বলো তো? তাপ দিলে সে নরম হয়ে যায়, নরম হয়ে যায় মানে কি? গলে যাচ্ছে সে। গলে গেলেই তখন তাকে পিটাইলে সে শেপ চেঞ্জ হয়ে দাওয়ের মতো হয়ে যায়। তুমি যাও আরো হায়ার টেকনোলজিতে যাও, অনেক সাইন্টিফিক এক্সপেরিমেন্টে সাবলাইমেশন করা হয়, মানে লোহার বাষ্প দিয়ে কাজ করা হয়, বুঝতে পারছো? আরো অনেক টেম্পারেচার। গলনাঙ্ক মানে কি? উম, গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। যেই তাপমাত্রায়, তাপমাত্রা তো বুঝি আমরা না, যেই তাপে, তাপের তীব্রতা আর কি, তাপমাত্রা হচ্ছে তাপের তীব্রতা, একক কি? ডিগ্রি সেলসিয়াস। তাপের তীব্রতার একক কি? ডিগ্রি সেলসিয়াস। তাপের তীব্রতাকেই তাপমাত্রা বলা হয়, সহজ কথা। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত পরিণত হওয়াটাকেই গলন বলে, বুঝতে পারছো? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। মানে যখন তাপ বাড়াইতে বাড়াইতে 0 ডিগ্রিতে তুলে ফেলবা, তখনই বরফটা গলে পানি হয়ে যাবে। নর্মালি তুমি আছো কোরিয়াতে, টেম্পারেচার -5 ডিগ্রি, মানে তোমার হাতের পানি, গ্লাসের পানি জমে আছে, আর তুমি পানি খাইতে যাচ্ছ, তাহলে কি করতে হবে? এই গ্লাসটাকে নিয়ে তোমার চুলার উপরে তাপ দিতে হবে। যখন তাপমাত্রা এই -5 থেকে কমতে বাড়তে বাড়তে, তাপমাত্রা বাড়তে বাড়তে -5 এর থেকে 1 ডিগ্রি বাইরে হলো -4, আরেক ডিগ্রি বাইরে -3, আবার বাইরে -2, -1, জাস্ট যখন 0 হয়ে যাবে তখন গলা শুরু হবে। আর একটু বাড়তি তাপ দিলেই সে গলে যাবে, পরে তুমি পানিটা খাইতে পারবা, বুঝতে পারছো? ওকে। গলনাঙ্কের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়, মানে যে তাপে, মনে করো তোমাকে বলছে যে এই এই স্বর্ণটা
শুদ্ধ কিনা বিশুদ্ধ কিনা তুমি পরীক্ষা করে দিবে। এখন 18 ক্যারেটের গোল্ডের টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার, হ্যাঁ বয়লিং না সরি, মেল্টিং টেম্পারেচার মানে গলনাঙ্ক কথার কথা 500 ডিগ্রি সেলসিয়াস, মানে 500 ডিগ্রি তাপ দিলে খাঁটি সোনাটা গলে যাবে। কিন্তু তুমি দেখলে একটা সোনা নিছো, নিয়ে তাপ দিছো 480-তে গলে গেছে, তার মানে কি? এই স্বর্ণ হচ্ছে ভুয়া, ভেজাল আছে এটার মধ্যে। অথবা লোহা মিশানো, তাইলে দেখবা সে 500 ডিগ্রি সোনা 600 ডিগ্রিতে গলবে, তার মানে ভেজাল আছে। অরিজিনাল খাঁটি সোনা হইলে তার টেম্পারেচার যেটা ফিক্সড 500 ডিগ্রি, 500 ডিগ্রিতেই গলবে। ঠিক একইভাবে স্ফুটনাঙ্কের মাধ্যমে গলনাঙ্কে যেই তাপমাত্রায় গলে যায় তাকে গলনাঙ্ক বলে, যেই তাপমাত্রায় ফুটে যায় তাকে স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক দিয়ে আবার লিকুইডের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। আর মনে করো যে তুমি কিনতে যাচ্ছ বেঞ্জিন, আর বেঞ্জিনের টেম্পারেচার কথার কথা বলছে 120 ডিগ্রি সেলসিয়াস, তুমি বেঞ্জিন নিয়ে তাপ দিয়ে দেখলা যে 119 ডিগ্রিতে গলে গেছে, মানে কি ভেজাল আছে। ওকে। ওকে। যে তাপমাত্রায় যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটে যায় তাকে স্ফুটনাঙ্ক বলে। যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তো পানির স্ফুটনাঙ্ক সব জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস না, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এনটি, এসটিপি বলে। নর্মালি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রিতে পানি ফুটবে। কিন্তু চাপ যদি চেঞ্জ করে ফেলো, পাহাড়ের উপরে যদি নিয়ে যাও, কুয়ার গভীরে যদি নিয়ে যাও, তাহলে আবার পানির স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে চাপের সাথে। এটা আমরা তাপের চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে, আজকে না। তাপমাত্রা চ্যাপ্টারে আমরা পড়বো যে চাপের সাথে তাপের সম্পর্ক। ঊর্ধ্বপতন কি? আমরা কিছু পরিবর্তন শিখলাম, গলন শিখলাম, স্ফুটন শিখলাম। ঊর্ধ্বপতন আবার কি? এই যে একটু আগে বললাম না, লোহাকে ডাইরেক্ট বাতাসে পরিণত করে ফেলে, লোহার বাষ্প, সাবলাইমেশন। ঊর্ধ্বপতন ইংরেজি হচ্ছে সাবলিমেশন, সাবলাইমেশন। কিছু কিছু পদার্থ কঠিন থেকে ডিরেক্ট তরল হয়ে যায়, সরি তরল না হয়ে জাম্প করে ডিরেক্ট বাষ্প হয়ে যায়, এটাকেই ঊর্ধ্বপতন বলা হয়। ঊর্ধ্বপতন হয় এরকম কিছু পদার্থের নাম আমরা শিখে ফেলি। যেমন কর্পূর, গন্ধক, গন্ধক মানে সালফার, আয়োডিন, ন্যাপথালিন। ন্যাপথালিন একটা জটিল জৈব যৌগ, এটার অনেকগুলো জটিল সমীকরণ লিখলাম না। নিশাদল, নিশাদল সহজ, অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদল মানেই অ্যামোনিয়াম ক্লোরাইড। কার্বন ডাইঅক্সাইড, আর্সেনিক, বেনজোইক অ্যাসিড, এগুলো হচ্ছে কি? ঊর্ধ্বপতন হয়ে যায়, মানে লিকুইড ফর্মে থাকে না, নর্মালি লিকুইড ফর্মে থাকে না, ডাইরেক্ট সলিড থেকে বাতাস হয়ে যায়। তুমি রেখে দাও এগুলাকে তোমার টেবিলের উপরে, দেখবা কয়দিন পরে দেখবা যে নাই। কিভাবে নাই হলো? তারা আস্তে আস্তে বাতাসে উড়ে চলে গেছে। সলিড সলিড বস্তু বাতাসে উড়ে চলে গেছে। তুমি টেবিলের উপর একটু লবণ আর একটু, মনে করো, ন্যাপথলিন রেখে দাও। ন্যাপথলিন ছিল না, ছোট ছোট সাদা সাদা গোল গোল, সবাই যে তোমরা কিনে আনো, বাজারে কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে। তোমরা ইয়েতে রেখে দাও, আলমারির চিপায়, যেন এই পোকা, ওই পোকা, তেলা পোকা এগুলা এই গন্ধে যেন দূরীভূত হয়ে যায়, কাপড় না কাটে। এই ন্যাপথলিন রেখে দাও টেবিলে, দেখবা যে নাই হয়ে গেছে। কিন্তু লবণ রেখে দাও, লবণ দেখবা নাই হবে কি ঠিকই, কিন্তু আগে লবণ দেখবা লিকুইড হয়ে গেছে, লবণ পানি হয়ে গেছে, কিন্তু ন্যাপথলিন পানি হবে না। কারণ লবণ ঊর্ধ্বপতন হয় না, কিন্তু ন্যাপথলিন ঊর্ধ্বপতন হয়। কার্বন ডাই অক্সাইড সম্পর্কে একটু জানা স্পেশালি দরকার। এই যে আমাদের যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো, এগুলোর ভিতরে কি থাকে? সলিড কার্বন ডাই অক্সাইড থাকে। এগুলাকে যখন স্প্রে করা হয় তখন সে ডাইরেক্ট সলিড থেকে কি হয়?
ঊর্ধ্বপতন হয়ে বাতাস হিসেবে আসে। আবার অনেক সময় এমন একটা টেম্পারেচার এবং প্রেশার মেনটেন করে দেওয়া হয় যেন এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড লিকুইড থাকে, লিকুইড কার্বন ডাইঅক্সাইডও থাকে অনেক অগ্নিনির্বাপক যন্ত্রে। দুইটাই থাকে, সরি সলিড বলাটা ভুল হইলো। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই আইস, এটাকে ড্রাই আইস বলে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে। শুকনা আইস, শুষ্ক বরফ। কারণ এই দেখতে এটা একদম পানির বরফ, পানির বরফের মতো। কার্বন ডাইঅক্সাইডটা যখন শুকায় ফেলবা তখন একদম বরফের টুকরার মতোই দেখা যাবে। তো যখন এটাকে তুমি টেবিলে রেখে দিবা, বরফের টুকরো একটা রেখে দিলে কি হবে, আস্তে আস্তে গলে গলে পানি হয়ে যাবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে যখন তুমি বরফে রাখবা, সেটা জীবনেও গলে পানি হবে না, কি হবে, নাই হয়ে যাবে, একদম বাতাসে উড়ে যাবে। এই জন্য কার্বন ডাইঅক্সাইডের বরফটাকে ড্রাই বরফ বলা হয়, শুষ্ক বরফ বলা হয়, ড্রাই আইস বলা হয়। তো এই তোমার যে অগ্নি নির্বাপক যন্ত্রের ভিতরে এই ড্রাই আইসই থাকে। যখন তুমি স্প্রে মারো তখন কি হয়, ড্রাই আইসটা লিকুইড না হয়ে ডিরেক্ট গ্যাস হয়ে তোমার চারদিকে ছড়িয়ে যায়। সে কি করে, আগুনকে নিভায় দেয়। কারণ উম কার্বন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেও জ্বলে না, অন্য কেউ জ্বলতে দেয় না। আর অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে জ্বলে না, নিজে গ্যাস না, নিজে জ্বালানি না। অক্সিজেন নিজে কোনো জ্বালানি না, কিন্তু অক্সিজেন ছাড়া অন্য কিছু জ্বলেও না, এটাও ঠিক। তার মানে যে জ্বালানি, ধরো পেট্রোল বা অকটেন, অথবা মনে করো যে তার হাইড্রোজেন একটা গ্যাস, হিলিয়াম একটা গ্যাস, এরা হলো জ্বালানি। মানে হাইড্রোজেন গ্যাসকে যখন তুমি আগুন ধরাই দিবা, যদি অক্সিজেন না থাকে, পুরো হাইড্রোজেনের ভিতরে তুমি আগুন দিয়ে দাও, হাইড্রোজেন বার্ন হবে না, আগুন ধরবে না। যখনই তুমি হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে মিক্স করাইবা, তারপরে তুমি একটু আগুনের ফুলকি দিলেই, একটু স্পার্ক দিলেই হাইড্রোজেনটা দম করে জ্বলে উঠবে। বুঝতে পেরেছো? অক্সিজেন ছাড়া যদি আগুন জ্বলতো, তাহলে বিরাট বিপদ হয়ে যেত। বিরাট বিরাট বিপদ হয়ে যেত পৃথিবীতে। এই যে আমরা দেখো গ্যাস, এই যে সিএনজি আমরা গাড়িতে গ্যাস নেই, অথবা মনে করো আমাদের বাড়ির লাইনে যে চুলার লাইনে যে গ্যাস, এই যে আমার এখানে যে গ্যাসটা আমার চুলায় যে আসতেছে, ঘরের গ্যাসটা, এই গ্যাসটা কোথায় গেছে বলতো, কোত্থেকে আসছে বলতো? একেবারে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে আসতেছে, কানেক্টেড, কিন্তু পাইপ দিয়ে কানেক্টেড, চিন্তা করো, তারা বুঝো। তো গ্যাস যখন তোমার চুলার সামনে আছে, তুমি যখন একটু স্পার্ক দিচ্ছ আগুনের ফুলকি, মানে পুরোটা গ্যাস যেখানে লাইন পাচ্ছে, কানেকশন পাচ্ছে, পুরোটা জ্বলে যাচ্ছে না? চলে যাচ্ছে। বলে না যে তোমার পাকঘরের, রান্নাঘরের দীর্ঘদিন বাইরে গেলে রান্নাঘর অবশ্যই জানলা খুলে রেখে যেতে হবে, কেন? যেন বদ্ধ রুম না থাকে। বদ্ধ রুম থাকলে কি হবে, একটু যদি গ্যাস লিকেজ থাকে পাইপ দিয়ে, পুরোটা পাকঘর কিন্তু গ্যাসে পূর্ণ হয়ে থাকবে। পরে তুমি 1 মাস পরে এসে যখন আগুনের ফুলকি দিবা, পুরোটা গ্যাস আগুনে ধুম করে পুরোটা ঘর আগুনে ইয়ে হয়ে যাবে, ভরে যাবে। এটা কিন্তু আগুন ছড়ায় যাবে এরকম না, এটা এক বিস্ফোরণের মতো, সেকেন্ডের মধ্যে, চোখের পলকে তুমি দৌড় দিয়ে বেরোয় যাবে, এই সুযোগ নাই। তার মানে এই রুমের মধ্যে গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশে মিক্স হয়ে আছে, এই জন্য তুমি গ্যাস দেওয়া মাত্রই, জ্বালানি দেওয়া মাত্রই কি আগুন জ্বলে গেল, ধম করে পুরো রুম ধরে গেছে। কিন্তু যদি অক্সিজেন ছাড়াই জ্বলতো, তাহলে কি হতো, গ্যাসের কানেকশন যে পর্যন্ত পাই সে পর্যন্ত জ্বলতেই থাকতো না। তাহলে পাইপের ভিতর দিয়ে যে গ্যাস আসতেছে, তুমি যখন এখানে ইয়া দিলা, তুমি যখন রান্না চালানোর জন্য, নর্মাল ঘটনা, রান- রান্না চালানোর জন্য যখন তুমি এই চুলার মধ্যে আগুন দিলা, লাইটার দিয়ে একটু স্পার্ক দিলা, তাহলে আগুন তো পাইপ দিয়ে এসে চুলার চুলার নজল পর্যন্ত আছে, তাহলে নজলের ভিতর দিয়ে তো গ্যাস বের হচ্ছে, ঢুকতেও তো পারবে। ভিতর দিয়ে আগুনটা ঢুকে একদম পাইপের ভিতরে ছড়ায়া, তোমার ঘর থেকে গিয়া নিচে গিয়া মাটিতে গিয়া, তোমার এই গ্যাস যাদের সাথে কানেক্টেড, মানে এই এই শহরের, এই এই দেশের যতগুলা রান্নাঘর আছে সবগুলোর সাথে কিন্তু তোমার রান্নাঘর কানেক্টেড। ঠিক আছে? কেউ যদি চাও যে গার্লফ্রেন্ডের মেসে থাকে, তুমি এক মেসে থাকো, তুমি মনে করো বয়েজ হোস্টেলে থাকো, গার্লফ্রেন্ডের সাথে রাত্রেবেলা কথা বলার ইচ্ছা হয়েছে বা দেখার ইচ্ছা হয়েছে, মনে করো গার্লফ্রেন্ডে ফোন করে বলবো রান্নাঘরে আসো আমি আসতেছি, বইলা করবা কি, তোমার এই রান্নাঘরের নজল দিয়া তুমি জিনের মতো, যে আর ইয়ে আছে না, কি জানি একটা মুভি আছে না, যে অ্যান্টম্যান পিঁপড়ার মতো ঢুকে যাবে নজল দিয়া, করে গ্যাসের ভিতর দিয়ে হাঁটতে 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 গার্লফ্রেন্ডের ইয়া দিয়া গিয়া বেরোইবা, কিচেনে গিয়ে বেরোইবা, বেরোয় বলবা হাই। তো একেবারে তিতাস গ্যাসের যে গ্যাস ক্ষেত্র একদম মাটির তলে, আমাদের বাংলাদেশের মাটির নিচে যে গ্যাসের খনি আছে, সেই গ্যাসের খনি পর্যন্ত আগুন বাস্ট হয়ে যাবে, একসাথে আগুন ধরে যাবে। কথা বুঝতে পারছো? আবার চিন্তা করো কথাটা আমি কি বলছি। যদি অক্সিজেন ছাড়া আগুন জ্বলতো, অক্সিজেন ছাড়া যদি আগুন জ্বালানি হইলেই যদি আগুন জ্বলতো, তাহলে
পৃথিবীতে মানুষ গ্যাস ইউজ করতে পারতো না। বুঝতে পারছো? গ্র্যাভিটি যদি না থাকতো মানুষ গাড়ি চালাইতে পারতো, হাওয়াই ভাসতো। আচ্ছা, পদার্থের শ্রেণী বিভাগ। পদার্থকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, কি কি? একটা হচ্ছে মিশ্রণ আর একটা হচ্ছে খাঁটি, কোনো মিক্সচার নাই। দুইটা পদার্থের মিশ্রণকে ভেজাল বলা হয়, একটা হচ্ছে ভেজাল বস্তু, একটা হচ্ছে খাঁটি বস্তু। খাঁটি বস্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে কি, যৌগ। মৌল আর যৌগ এইগুলো কি তো বুঝতেছি না তো। একদম সিক্সে চলে যাই আমরা, ক্লাস 6-এ। ক্লাস 6-এর পড়ায় চলে যাই আমরা। এবার না লিখলে হইতেছে না। এক মিনিট, দিয়ে লিখবো, দিয়ে লিখবো। এক মিনিট। মৌল আর যৌগের পার্থক্য কি কারো মনে আছে? মৌল কি আর যৌগ কি পার্থক্য না, মানে জিনিসটা কি কেউ বুঝাইতে পারবো আমাকে? মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পার্থক্য কি, এটা জানতে চাচ্ছি আমরা। মানে এই পৃথিবীতে কিছু পদার্থ আছে যেগুলা সে নিজেই একটা পদার্থ, অন্য কারোর সাথে মিক্সচার বা অন্য কোনো অণুর সাথে মিক্সচার আমার দরকার নাই। এবার আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, সিঙ্গেল এইচ। আর হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। তার মানে হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের একটা পরমাণুকে বলা হয় এইচ। আর দুইটা পরমাণু যখন একে অপরের সঙ্গে বন্ধন করে তখন তাকে বলা হয় হাইড্রোজেনের অণু। তার নাম হয়ে যায় H2। এই অণু, এই হাইড্রোজেনটা অণুটাই হচ্ছে প্রকৃতিতে থাকে। আবার বলতেছি শোনো, পৃথিবীতে প্রকৃতিতে সকল পদার্থ অণু আকারে থাকে, পরমাণু আকারে থাকে না। শীতের কোথাও নাই, কিন্তু এটা বেসিক, এমসিকিউতে এটাই আসবে। পৃথিবীতে কি থাকে? প্রকৃতিতে পদার্থ যে আমরা দেখি, কি দেখি? অণু দেখি না পরমাণু দেখি? অণু দেখি, পরমাণু আমরা দেখি না। হাত দিয়ে টাচ করি, অণু টাচ করি, পরমাণু টাচ করি না। অণুর ভিতরে পরমাণু লুকায় রয়েছে দুইটা, ঠিক আছে, কথা সত্য। কিন্তু দেখি আমরা যেটা সেটা হচ্ছে অণু। তো এই যে হাইড্রোজেন একটা পরমাণু বা একটা মৌল, অক্সিজেন একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল, এফি মানে লোহা, ফেরাস একটা মৌল, ম্যাগনেসিয়াম একটা মৌল, ক্যালসিয়াম একটা মৌল, পটাশিয়াম একটা মৌল। তারপর মনে করো যে মার্কারি পারদ, Hg একটা মৌল। এরকম 120টা নাকি 119টা মৌলিক পদার্থ আছে। আচ্ছা, আমরা শিখবো পরদের সারণী চ্যাপ্টারে শিখবো। 119 না 120টা জানি, সর্বশেষ আবিষ্কৃত হয়েছে আমার exactly মনে নাই। আছে, এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এই পৃথিবীতে পদার্থ আছে এই 120টাই। কিন্তু যখনই একাধিক মৌল মিলা একটা পদার্থ গঠন করবে তখনই সেটাকে বলা হবে যৌগ, যৌগিক পদার্থ। এবার আমরা যদি বলি পানি, পানি একটা যৌগিক পদার্থ কেন? কারণ পানি লিখতে আমার কি কি লাগে? হাইড্রোজেনও লাগে, আবার কি লাগে? অক্সিজেনও লাগে। একটা পানির সংকেত কি বলতো? H O H, H2O। পানির সংকেত কি? H2O। তার মানে, তার মানে একটা পানির অণু ভিতরে তিনটা পরমাণু থাকে, কি? দুইটা হাইড্রোজেনের পরমাণু, একটা অক্সিজেনের পরমাণু মিলে একটা অণু। পৃথিবীতে প্রকৃতিতে আমি একটা অণু দেখতে পারবো মাইক্রোস্কোপ দিয়ে।
হাতে নিতে পারবো, খাইতে পারবো, একটা অণু পানির একটা অণু খাই ফেললাম। বুঝতে পারছো? কি জানি মিস বাংলাদেশ না একটা কি প্রতিযোগিতা হয়েছিল 7-8 বছর আগে। তখন ওই মিস বাংলাদেশে কিন্তু সুন্দরী হলে চলে না, কিছু জানতেও হয়, গুণও থাকতে হয়। তখন ওই কি জানি নায়িকা প্রথম হয়েছিল যে নাকি সেকেন্ড হয়েছিল, তারে জিজ্ঞেস করছিল, আচ্ছা বলেন তো H2O মানে কি? তখন সে বলছে H2O, 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 H2O যে কি সে খুঁজে পাচ্ছে না। স্যার বলছিল তারপর একটা রেস্টুরেন্টের নাম, এটা বলছিল। তখন বলতেছে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। আর মনটা চাইছিল কি একটা থাপ্পড় মারি গালটার মধ্যে। তো H2O সংকেত জানো তুই? ক্লাস 5 পাস করো নাই? ক্লাস 5 এর একটা বাচ্চাও তো জানে H2O মানে পানি। আচ্ছা যাই হোক, ধানমন্ডিতে মনে হয় H2O নামে একটা হোটেল আছে, হোটেল H2O। আচ্ছা, ওকে। তো তারপর যেখানে ছিলাম আমরা, যে আমরা অণু শিখলাম, মৌল শিখলাম, যৌগ শিখলাম। আচ্ছা এখন কেউ বলো তো অণু আর পরমাণু জিনিসটা আর মৌল আর যৌগ এই জিনিসটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা, কনসেপ্ট ক্লিয়ার হয় না এমন কি কেউ আছে? নাই? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই ভেজাল। ভেজালের মধ্যে কি আছে? ভেজাল মানে মিক্সচার। মিক্সচার কেমন? দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যেই মিশ্রণের সব জায়গায় অণুগুলা সমানভাবে মিক্স মিক্স হয়ে থাকবে। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে সেইখানে যেখানে সমানভাবে থাকবে না। যেমন মনে করো, আমরা যদি লিখি যে আহ, বালি মানে বালু, সিলিকা প্লাস পানি, পানির মধ্যে বালু দিয়া যদি একটু গোটা দাও, তাহলে কি হবে? নিচের দিকে একটা গ্লাসের মধ্যে নিচের দিকে কি থাকবে? বালুর কণা বেশি থাকবে, আর পানির গুলো উপরের দিকে থাকবে বেশি। তার মানে এই মিশ্রণটা অসমসত্ব মিশ্রণ। কিন্তু যদি তুমি মনে করো কেরোসিনের সাথে তারপিন দাও, কেরোসিন প্লাস তারপিন নিয়ে মারাত্মক ভিগোরাস স্টিয়ারিং করো, মারাত্মক মানে খুব স্পিডে যদি তুমি এটাকে নাড়া নিতে না চাও, এবং এর সাথে যদি কিছু স্টেবিলাইজার দিয়ে দাও, তাহলে কি হবে জানো? এই আজীবন এই মিশ্রণটা সব জায়গায় মানে একদম মিক্স হয়ে থাকবে, অণুগুলা সমান সমান মিক্সচার হয়ে থাকবে। নিচেও যেমন ঘনত্ব, উপরেও একই রকম ঘনত্ব। ঠিক আছে? তো আহ তুমি দেখে বুঝবা না, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে হয়তো ডিফারেন্স দেখতে পারবো যে হ্যাঁ একটা অণু তারপিনের, একটা কেরাসিনের, একটা তারপিনের, একটা কেরাসিনের। চোখে দেখলে সমানই লাগবে, কারণ অণুগুলা সমান সাইজ। না, অণুগুলো অনেক ছোট সাইজ, যেটা চোখে দেখো না। যেমন এই যে আমরা হোমিওপ্যাথি খাই, হোমিওপ্যাথির যে ম্যাক্সিমাম ইয়েগুলা, ম্যাক্সিমাম লিকুইড গুলা, এগুলা ম্যাক্সিমামই সমসত্ব মিশ্রণ। এগুলাকে ইংলিশে অনেক নাম বলে, যেমন সাসপেনশন, সাসপেনশন। তারপর আছে ডিসপারশন, তারপর আছে ইমালশন, ইমালশন। এই যে বলে না, কি জানি রবিআল আখ, কি যেন রঙের একটা অ্যাডভার্টাইজ আছে না, বলে না রবিআল আখ অ্যাক্রিলিক সাসপেনশন, নাকি রবিআল আখ অ্যাক্রিলিক ইমালশন, কি জানি এটা বলে, বলে কি জি না? স্যার, জি স্যার, বলে স্যার। তো যেগুলো কি এই ডিস্টেম্পার, ডিস্টেম্পারটা কি অ্যাকচুয়ালি জানো? ডিসপারশন টাইপের যে রং, সেটাকে ডিস্টেম্পার বলা হয়। তার মানে এই যে জিনিসগুলো আসলে লিকুইড মানে সলিউশন না। আচ্ছা, এগুলো হচ্ছে একটা গ্রুপ, আর আরেকটা হচ্ছে কি সলিউশন। সলিউশনটা কি? সলিউশন মানে দ্রবণ। এই সলিউশন মানে হচ্ছে যে দ্রবণ, দ্রবণ। তাহলে সলিউশন আর এই যে ডিস্টেনশন, এগুলো ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলো কি? ডিফারেন্স হচ্ছে এই দ্রবণ মানে হচ্ছে আণবিক পর্যায়ের মিশ্রণ, বিক্রিয়া ঘটবে আণবিক, আণবিক পর্যায়ের মিশ্রণকেই দ্রবণ বলা হয়। আণবিক পর্যায়ে যখন মিশ্রিত হবে, তখন অণুগুলো একটার সঙ্গে একটা বিক্রিয়া করে একটা কমন জিনিসে তৈরি হবে, একটা কমন অণুতে পরিণত হবে, তখন এটাকে দ্রবণ বলা হবে। যেমন মনে করো পানির মধ্যে যখন তুমি চিনি দিয়ে দিবা, চিনি দেওয়ার পরে তুমি যতই চেষ্টা করো মাইক্রোস্কোপ দিয়া
আলাদা চিনির অণু এবং আলাদা পানির অণু দেখতে পারবা না। কারণ পানির অণু আর চিনির অণু হাইড্রোজেন বন্ড তৈরি করে একটা কমন অণু তৈরি করে ফেলেছে, যেটা একটাই অণু। মাইক্রোস্কোপ দিয়ে তুমি সেই মিক্সচারটা দেখতে পারবে, কিন্তু আলাদা পানির অণু বা আলাদা চিনির অণু দেখতে পারবে না। এটাই হচ্ছে কি সলিউশন বা দ্রবণ। দ্রবীভূত হয়, বলে না, দ্রবীভূত হয়। চিনি এবং লবণ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বালি পানিতে দ্রবীভূত হয় না, তাই না, বলে না? এটাই ঘটনা আছে। আণবিক পর্যায়ে মিশ্রণকেই দ্রবণ বলা হয়। আর আণবিক পর্যায়ে যদি মিশ্রণ না হয়, বিক্রিয়া যদি না করে, কিন্তু তারপরেও আমার দরকার এই দুইটাকে একসাথে মিশানো, এখন কি করব? যেমন অ্যাক্রেলিক, কি অ্যাক্রেলিক বলে না, অ্যাক্রেলিক রবিবার আগে অ্যাক্রেলিক, অ্যাক্রেলিক হচ্ছে প্লাস্টিক। যেমন পলিথিন মনে করো, পলিথিনের গুঁড়া, প্লাস্টিকের গুঁড়া। প্লাস্টিকের গুঁড়া তুমি পানিতে যতই মিশাও না কেন, সে কোনোদিন পানিতে মিশবে? মিশবে না তো। কিন্তু তুমি চাচ্ছ যে প্লাস্টিক দিয়ে রং করতে চাও, তোমার ঘরের ওয়ালে তুমি প্লাস্টিক মারতে চাও, বলে না প্লাস্টিক ইমালশন। তুমি চাচ্ছ তোমার ঘরে প্লাস্টিক দিয়ে রং করতে, প্লাস্টিকের বালতি গলায়া একটা লেয়ার মেরে দিতে চাচ্ছ। কেন? কারণ প্লাস্টিক পানিতে কিছু হয় না। প্লাস্টিক পানিতে গলবে না, প্লাস্টিক ছিদ্র করে বৃষ্টির পানি ভিতরে ঢুকে তোমার ওয়াল ক্ষতি করবে না। মানে এই প্লাস্টিক রে তুমি কেমনে ওয়ালের মধ্যে লেপটাই দিবা? কিভাবে সম্ভব? প্লাস্টিক তো পানিতে গলে না। প্লাস্টিক যদি পানিতে গুলতো, তাহলে প্লাস্টিকের পানিতে গলে জাস্ট ওয়ালে ওয়ালে রং তুলি দিয়া তুমি মেরে দিতা। তাহলে এখন প্লাস্টিককে যদি তুমি লিকুইড ফর্মে আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ওই যে বলছিলাম, প্লাস্টিককে গুঁড়া গুঁড়া কইরা পানির মধ্যে মিশাইয়া ভালো কইরা, পানির মধ্যে অথবা জৈব দ্রাবকের মধ্যে, পানির মধ্যে গুলবে না, জৈব দ্রাবকের মধ্যে দিয়া পরে মারাত্মক ভাবে স্টিয়ারিং করিয়া এর মধ্যে যদি তুমি স্টেবিলাইজার দিয়ে দাও, তাইলে কি হবে জানো? এই লিকুইডের ভিতরে প্লাস্টিকটা আজীবন এভাবে সাস্টেইন করে থাকবে। তোমার কাছে মনে হবে প্লাস্টিকের সলিউশন এটা, পানির মধ্যে প্লাস্টিকের শরবত। বুঝতে পারছো নাকি পারো নাই? রিডিং করে নিও, ডিপ করে সময় নষ্ট করবো না। পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন মানে অবস্থানগত বা বা বাহ্যিক পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওই যে দ্রবণ বললাম না, এটা রাসায়নিক পরিবর্তন যদিও না, কিন্তু অনেকটা রাসায়নিক বিক্রিয়ার মতোই আর কি বিষয়টা। রাসায়নিক পরিবর্তন মানে যেখানে একদম আণবিক পর্যায়ে বিক্রিয়া করে পদার্থটাই চেঞ্জ হয়ে যাবে। আর ভৌত বা অবস্থানগত পরিবর্তন হচ্ছে পদার্থটা পরিবর্তন হবে না, জাস্ট বাহ্যিক পরিবর্তনটা হবে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। উদাহরণ দেখি আমরা। যেমন ভৌত পরিবর্তনের উদাহরণ, পানিকে ঠান্ডা করে বরফ বানাইলে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, পানি পানিই থাকছে, পানির অণু পানির অণুই থাকে। এই ঠান্ডা লিকুইড পানির অণু হচ্ছে H2O সংকেত, আবার কঠিন বরফের সংকেত H2O, আবার জলীয় বাষ্পের সংকেত কি? H2O। সংকেত পরিবর্তন না হইলেই বুঝবা সেগুলা কি? ভৌত পরিবর্তন। লোহার টুকরাকে চুম্বক দিয়ে ঘষলে লোহা চুম্বক হয়ে যাবে, এখানে নতুন কোনো পদার্থ আসবে না, লোহা লোহাই থাকবে। কিন্তু তার ভিতরে কিছু ডাইপোল পোলার সৃষ্টি হবে, দ্বিমেরু সৃষ্টি হবে, অণুগুলা ঘুরে যাবে, বিন্যস্ত হয়ে যাবে। এই জন্য সে চুম্বক হয়ে যাবে, অন্য কেউ আকর্ষণ করবে। কিন্তু লোহার ভিতরে কিন্তু অন্য কেউ চলে আসছে, ঢুকে গেছে, এটা ভাবা যাবে না। তার মানে লোহাটা অ্যাকচুয়ালি লোহাই থাকবে, কিন্তু চুম্বকে পরিণত হয়েছে, মানে একটা ভৌত একটা পরিবর্তন হয়েছে, কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে নাই। এখানে লোহার মধ্যে অন্য কিছু ঢুকে নাই, ফেরাস ফেরাসই আছে। তাপ দিয়ে মোম গলানো, ওই যে বরফ গলানো মোম গলানো একই জিনিস। বৃষ্টি পড়া, বৃষ্টি আকাশ থেকে মাটিতে পড়ে গেছে, এখানে অন্য কোনো পদার্থ, পানি পানি ছিল। ওকে। রাসায়নিক পরিবর্তন কি? এখানে বিক্রিয়া করবে দুধ, দুধের রাসায়নিক সংকেত যা, ছানার রাসায়নিক সংকেত তা না। ছানার মধ্যে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে অন্য কোনো সংকেত। দই, ছানা এগুলো আলাদা আলাদা জিনিস। লোহার মধ্যে মরিচা ধরা, লোহার সংকেত হচ্ছে Fe, ডাইরেক্ট Fe। আর মরিচার সংকেত হচ্ছে ফেরোসোফেরিক নাকি ফেরিক অক্সাইড, Fe2O3। সো মরিচা আর লোহা এক জিনিস না। চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা, চালের মধ্যে হচ্ছে, চাল হচ্ছে স্টার্চ, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের একটা জটিল অণু। কিন্তু যখন ভাতে পরিণত করবো, তখন এর মধ্যে পানি ঢুকে, পানি বিক্রিয়া করে, হাইড্রোজেন বন্ড বিক্রিয়া করে অনেক ধরনের কেমিক্যাল, মানে কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য চাল সিদ্ধ করলে সেটা কেমিক্যালি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এই জন্য রাসায়নিক পরিবর্তন। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, দিয়াশলাইয়ের কাঠি, ম্যাচের কাঠিতে কি থাকে? সালফার। সালফারকে যখন তুমি আগুন দিয়ে জ্বালাই দিবা, আগুনে বিক্রিয়া করে সে কার্বন উৎপন্ন হয়ে যাবে। আর কয়লা, কয়লা মানে কি? কার্বন। তার মানে সালফার কার্বন কেমিক্যাল চেঞ্জ হয়েছে, রাসায়নিক পদার্থের পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে, এক এক অণু আরেক অণুতে, এক পদার্থ আরেক পদার্থে পরিবর্তিত হয়েছে। যে কোনো জিনিসকে পুরাইলে সে কি হয়ে যায়?
কার্বনে পরিণত হয়ে যায়। আচ্ছা, মোমবাতির দহন, এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে কনফিউজিং হইতে পারে, একটু আগেই ছিল মোমবাতির গলানো। মোমবাতির গলন হচ্ছে ভৌত পরিবর্তন, আবার মোমবাতির দহন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ব্যাপারটা কি? আর মোমবাতি যদি আমি জ্বালায় থাকি ঘরের মধ্যে, মনে করো কারেন্ট নাই, এখন কি এখানে রাসায়নিক পরিবর্তন ঘটতেছে নাকি ভৌত পরিবর্তন ঘটতেছে? উত্তরটা কি? উত্তর হচ্ছে একই সঙ্গে দুইটা ঘটতেছে। কারণ মোমবাতি একই সঙ্গে গলতেও আছে, আবার পুড়তেও আছে। এই দহন মানে পূরণ। হৃদয়ের দহন মানে কি? হৃদয় পুড়তেছে তোমার জন্য, হৃদয় গলতেছে না। হৃদয় গললে কি হয়? মিলে মিলে যায় দুই জন। আর হৃদয় দহন হইলে কি হয়? যখন বিচ্ছেদ হয় তখন হৃদয় দহন হয়। তার মানে আমরা বলতে পারি মানুষের প্রেমে পড়া হচ্ছে ভৌত পরিবর্তন, আর ছেঁকা খাওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কারণ রাসায়নিক পরিবর্তনের সময় দহন হয়, পুড়ে যায়। ঠিক আছে না কথাটা আমার? নাকি বলিল বলো তো? আমার আমার এটা কি এটা আমার উদাহরণটা কি মিলছে নাকি বোঝা মিল হয়েছে? তো মোমবাতির দহনের, দহন শব্দের মিনিংটা কি? দহন মানে পুরানো। হ্যাঁ, পুর- পুরানো মানেই হচ্ছে কি জানো? পুরানো মানেই হচ্ছে, পুরানো মানেই হচ্ছে, জরুরি ফোন একটু না ধরলেই না। সালাম আলাইকুম। আচ্ছা, পরে বলতে মেসেজ দিয়ে রাখছি। দহন মানে হচ্ছে পোড়ানো। পোড়ানো মানে কি? গলানো আর পোড়ানো এক জিনিস না। পোড়ানো মানে হচ্ছে, গলানো মানে হচ্ছে তাকে তাপ দেওয়া জাস্ট। তাপ দিলে তার আণবিক পদার্থ গঠন চেঞ্জ হয়ে যাবে, সলিড থেকে লিকুইড হয়ে যাবে। কিন্তু দহন হইতে গেলে, মানে পোড়াইতে গেলে সেখানে অক্সিজেনের উপস্থিতি থাকা লাগবে। অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে অগ্নিশিখা দ্বারা পুড়িয়ে দেওয়াকেই দহন বলা হয়। তাহলে যখন মোমবাতিকে তুমি পোড়াই দিবা তখন কি হচ্ছে জানো? মোমবাতির যে প্যারাফিন, মোমবাতির যে কেমিক্যাল স্ট্রাকচার, তার নাম কি? কোন কেমিক্যাল দিয়ে মোমবাতি গঠিত? প্যারাফিন দিয়ে গঠিত। এই প্যারাফিন অক্সিজেনের সম্মুখে বিক্রিয়া করে, আগুনে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়ে আকাশে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে দহন, মানে পোড়ান। তার মানে কিছু মোম গলতেও আছে, আবার কিছু মোম পুড়ে আকাশে বাষ্প হয়ে চলেও যাচ্ছে। দুইটাই কি? দুই রকম বিক্রিয়া, দুইটাই একই সঙ্গে ঘটতেছে। একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। এনি চেঞ্জ, এনি কোশ্চেন, এনি কনফিউশন? জন ডাল্টন একজন বড় বিজ্ঞানী ছিলেন, পদার্থের পরমাণুবাদ, এটা মারাত্মক পরিবর্তন করে দিছে। এই পদার্থের এই পৃথিবীর ইতিহাসে এটা মারাত্মক পরিবর্তন। পদার্থ যখন আমরা না চিনতাম তখন এর আগে কোনো গবেষণাই চলতো না। ঠিক আছে? তিনি বলতেছেন যে সকল পদার্থ অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটাকে ভাঙা যায় না। আবার বিজ্ঞানী ডেমোক্রিটাস, তিনি সেই কণার নাম দিয়েছিল অ্যাটমস বা পরমাণু। ঠিক আছে? এই ডেমোক্রিটাস দিয়েছিল খ্রিস্টপূর্বে 2000 বছর আগে। তার 2000 বছর পরে, 1800 বছর পরে, 1803 সালে, মানে বেশি দূর আগে না, আজকে থেকে মাত্র 200 250 বছর আগে, 220 বছর আগে, 220 বছর আগে বিজ্ঞানী জন জন ডাল্টন এটাকে সাইন্টিফিক্যালি প্রমাণিত করছে, হাইপোথেসিস দাঁড় করছে এবং এটাকে প্রমাণও করে দিচ্ছে। এই জন্য এটার নাম কি? ডাল্টনের পরমাণু বিজ্ঞান। এবং এই জন্য জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হচ্ছে। বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট। আধুনিক রসায়নের জনক কে? জন ডাল্টন। ওকে। আচ্ছা, পরমাণু আর অণুর মধ্যে তো বলছিলাম মৌলিক পদার্থের কণাগুলোকে পরমাণু বলা হয়, যৌগিক পদার্থের অণুগুলোকে, কণাগুলোকে অণু বলা হচ্ছে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে আমরা যখন বিক্রিয়া করব তখন একদম ডাইরেক্ট পরমাণুগুলা মারামারিতে ঢুকবে, মারামারি করবে। অণুগুলা, অণুগুলো হচ্ছে গ্রুপ, অণুগুলা কি একটা ক্লাস্টার। অণু হচ্ছে, মনে করো একটা ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের ভিতরে আছে সোলজার যারা মারামারি করবে ডাইরেক্ট। এই সোলজাররা হচ্ছে পরমাণু। আর এই সোলজারের যে গ্রুপটা, এটাকে ব্যাটালিয়ন বলা হচ্ছে। ব্যাটালিয়ন হচ্ছে একটা গ্রুপ। ঠিক আছে?
কিন্তু প্রকৃতিতে থাকবে কারা? প্রকৃতিতে কিন্তু পরমাণু মানে সোলজাররা একা একা থাকতে পারে না। প্রকৃতিতে কি থাকে? ব্যাটালিয়ন থাকে। মানে আর্মি ক্যাম্প আর কি। প্রকৃতিতে কোনোদিন একটা সৈন্য কোনোদিন শুয়ে থাকে? একটা সৈন্য কোনোদিন এক জায়গায় থাকে না। থাকে কি, অনেকগুলো সৈন্য একটা ক্যাম্পের মধ্যে থাকে। তার মানে অন্যগুলো হচ্ছে ক্যাম্প, যেগুলো প্রকৃতিতে থাকে বাস্তবে। তো যুদ্ধ যখন লাগবে তখন কিন্তু ক্যাম্প যুদ্ধ করে না, যুদ্ধ যখন লাগে তখন কিন্তু পরমাণু গুলাই ডাইরেক্ট সৈন্যরা একটা ওয়ান বাই ওয়ান ফিজিক্যালি যুদ্ধ করে, ঠিক আছে? বুঝতে পারছো না পারো নাই? তার কোনো প্রশ্ন? আচ্ছা, পারমাণবিক ভর এবং আণবিক ভর এই দুটো কি? কোন মৌলের একটা পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলে। বুঝতে পারছি আমরা? একটা পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলে। আর একটা অণুর ভরকে আণবিক ভর বলে। সুতরাং না বোঝার কিছুই নাই না। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। এটা মনে রাখবা, পৃথিবীতে সবচেয়ে হালকা মৌল। আচ্ছা, এটা আছে অন্য তালিকায় আছে, এখানে মুখস্থ করার দরকার নাই, আমাদের একটা অন্য চ্যাপ্টারে ছকই আছে। পৃথিবীর হালকা মৌল হচ্ছে, সবচেয়ে হালকা মৌল হচ্ছে কি? হাইড্রোজেন। হালকা মানে কি? ভর কম। ভর কম মানে ঘনত্ব কম। তাহলে সুতরাং যদি বলে পৃথিবীর সবচেয়ে ঘনত্ব কম কোন কোন পদার্থের? হাইড্রোজেন। পাতলা। হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, 10⁻⁻24 মানে কি জানো? 1/1 দিয়া 24টা শূন্য। মানে দশমিকের পরে 23টা শূন্য দিয়া পরে লিখবা 167, এটাকে বলা হচ্ছে এটা। দশমিকের পরে 7টা শূন্য দিলে হয় 1 কোটি ভাগের 1 ভাগ। 8টা শূন্য দিলে বলা হয় 10 কোটি ভাগের 1 ভাগ। 9টা শূন্য দিলে বলা হয় 100 কোটি ভাগের 1 ভাগ। 10টা শূন্য দিলে বলা হয় 1000 কোটি ভাগের 1 ভাগ। 11টা শূন্য দিলে বলা হয় 10,000 কোটি ভাগের 1 ভাগ। 11টা শূন্য 12টা শূন্য দিলে বলা হয় 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। 12টা শূন্য দিলে। তাহলে একটা শূন্য দিয়ে কি হইতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে তাহলে? 24টা শূন্য দিলে কি হবে? মাথা ধরে না তো আমার, হিসাব তো ক্যালকুলেশন, মাথা তো আউলা হয়ে গেছে, ক্যালকুলেটর হিসাব করতে পারতেছে না, হ্যাং হয়ে গেছে কম্পিউটার। তাহলে কি বুঝলা কত ক্ষুদ্র? কল্পনা করতে পারো তোমরা 1 গ্রামের কত ভাগের 1 ভাগ? কত কোটি 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 ভাগের 1 ভাগ। 1 কোটি ভাগের 1 ভাগ না, 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ না, 1 কোটি ভাগের 1 ভাগ না, কোটি 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 ভাগের 1 ভাগ না। এটা মানে হিসাবের বাইরে, এটা 24টা শূন্য দশমিকের পরে দিতে হবে, বুঝছো? দিয়ে হিসাব করতে হবে যে কয় কোটি ভাগের 1 ভাগ। আচ্ছা, 1 কোটি বার 1 কোটি যদি বলো, তোমাকে যদি 1 কোটি টাকা দেয় তুমি একটা বিল্ডিং বানাইতে পারো 5 তলা। আর যদি তোমাকে 1 কোটি টাকা দেয়, তাহলে তুমি 1 কোটি বিল্ডিং বানাইতে পারবা। বাংলাদেশে 1 কোটি বিল্ডিং নাই। তাহলে বুঝতে পারছো 1 কোটি কোটি টাকাটা কত বিশাল? তাহলে 1 কোটি কোটি বানাইতে লাগে তোমার মাত্র 7টা আর 7টা 14টা শূন্য লাগে। 14টা শূন্য দিলে 1 কোটি বার কোটি হয়। তাহলে 24টা শূন্য, মক্কা বহুদূর। ঠিক আছে? তাহলে তোমরা ধারণা করতে পারতেছো না যে এটা কত ক্ষুদ্র। ঠিক আছে, 24 সংখ্যাটা শূন্য মানে 24, এটা কোনো ব্যাপারই না। কিন্তু কিন্তু এটা যে কত হিউজ একটা নাম্বার তোমরা কল্পনা করতে পারবো না। তার মানে কি বোঝা গেল কি? 1 গ্রাম বানাইতে গেলে, 1 গ্রাম যদি তোমাকে বানাইতে হয় হাইড্রোজেন দিয়া, 1 গ্রাম হাইড্রোজেন আছে কিন্তু আমরা দেখি কিন্তু, দেয় না? হাইড্রোজেন 1 গ্রাম দেয় না? 1 গ্রাম দেয় তো। এই যে মনে করো এরকম একটা এক টাঙ্কি, একটা টাঙ্কি যদি দেখো, এই টাঙ্কির ভিতরে যে অক্সিজেন থাকে থাকে সেটার ওজন 1 গ্রাম হতে পারে। তার মানে এখানে কয়টা অণু আছে চিন্তা করে দেখো। 10⁻24 সংখ্যক অণু আছে। -24 আছে না? তাহলে যদি +24 বানায় দেয় তাহলে অণুর সংখ্যা পাওয়া যাবে। মানে 1 গ্রাম হাইড্রোজেন মানে 1.67 ইন্টু 10⁻24টা অণু। তাহলে 10⁻24টা অণু মানে কি? 14টা শূন্য দিলে হয়তো 1 কোটি কোটি অণু হইতো। তাহলে এই 24টা অণু দিলে কত কোটি 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 অণু হয়েছে হিসাব নাই, মাথা ধরতেছে না, আবার কম্পিউটার হ্যাং তাই গা। এখানে থাকলে সমস্যা আছে, কম্পিউটার মাথা কিন্তু হ্যাং ভর্তি হয়ে যাবে। 1903 সালে জন ডাল্টন বলছে যে এই একটা পরমাণুর হাইড্রোজেন যেহেতু সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র, হাইড্রোজেন যেহেতু সবচেয়ে ক্ষুদ্র, তাহলে হাইড্রোজেন কি ইউনিট ধইরা হাইড্রোজেনের ভর দিয়া অন্যান্য পরমাণু গুলোকে আমরা মাপবো যে হাইড্রোজেনের কয়টা পরমাণুর ভরের সমান অন্য পরমাণু গুলা। তাহলে হাইড্রোজেনের পরমাণুর ভরটাকে আমরা একক ধরি, 1 ধরি। তাইলে হিলিয়ামের হচ্ছে 2। তার মানে হিলিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের 2টা পরমাণুর ভরের সমান, এই জন্য তার পারমাণবিক ভর 2। হুম। তারপর লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 3। তার মানে হাইড্রোজেনের 3টা পরমাণুর ভরের সমান হচ্ছে লিথিয়ামের একটা পরমাণুর ভর। এইভাবে 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 প্রত্যেকটা পদার্থ হাইড্রোজেন পরমাণুর কত গুণ ভর
সেটা হিসাব করে করে বিজ্ঞানীরা একটা তালিকা বানাইছে, প্রত্যেক পদার্থকে সেই তালিকায় নাম রাখছে, লিস্ট লিপিবদ্ধ করছে, লিস্ট বানাইছে, ছক এবং সারণী, পর্যায় এবং সারণী। এটার নামই পর্যায় সারণী। কলাম এবং র, টেবিল আর কি, ছক তালিকা, এটাকেই পর্যায় সারণী বলা হয়। তার মানে বোঝা গেল যে একাধিক পদার্থের পারমাণবিক ভর কখনো সমান হইতে পারে না। যদি হইতো তাহলে আরেক বিপদ হয়ে দাঁড়াইতো। তাহলে একাধিক পদার্থের বৈশিষ্ট্য নির্ণয় করা, কেমিক্যাল রিয়াকশন, ল্যাবরেটরি টেস্ট করা অসম্ভব হয়ে যেত। যখনই দেখতো যে দুইটা পদার্থের বৈশিষ্ট্য সেম হয়ে যেত, তার মানে দুইটা জিনিস হলে একই জিনিস হয়ে দাঁড়াতো। আলাদা আলাদা পদার্থের আলাদা 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 ভর, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, জারণ সংখ্যা, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আলাদা আলাদা দুই বৈশিষ্ট্য এবং ধর্ম আছে, ঠিক আছে। তো এটা ছিল প্রাথমিক পর্যায়ে, বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে এই পারমাণবিক ভর দিয়েই পর্যায় সারণী বানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে পরবর্তীতে দেখা গেল যে পারমাণবিক ভর দিয়া আসলে পদার্থকে যখন তালিকা করা হবে, তখন পদার্থের যে বৈশিষ্ট্যগুলো, যেমন এই যে আমি যেগুলো বললাম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ঘনত্ব, এইসব জিনিসগুলো আসলে অ্যাকুরেটলি, মানে সিম্বায়োটিক্যালি, সিনক্রোনাসলি যাচ্ছে না, আনুপাতিক ভাবে বাড়তেছে না, ক্যালকুলেশন করতে ঝামেলা হয়ে যাচ্ছে। তখন বিজ্ঞানীরা আবার গবেষণা করতে থাকলো। আরো গবেষণা করতে 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 যখন দেখলো যে আসলে পারমাণবিক ভর ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। একটা পদার্থের পরমাণুতে তার ভর না, ভর দিয়ে হিসাব করতে যাচ্ছি না, বরং একটা পরমাণুর ভিতরে যে কয়টা প্রোটন আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একেবারে এখন একদম মৌলিক কণিকায় চলে গেছে। আরো যখন সায়েন্স আরো ডেভেলপ হইলো, যখন মৌলিক কণিকা দিয়ে হিসাব করলো কয়টা প্রোটন আছে, তাকে পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। তখন বিজ্ঞানীরা হিসাব করে দেখলো যে পারমাণবিক ভরের চেয়ে পারমাণবিক সংখ্যা দিয়ে যখন আমি হিসাব করতেছি, তখন পদার্থের বৈশিষ্ট্যগুলা একদম আনুপাতিক হারে বাড়তেছে। তখন বিজ্ঞানীরা নতুন করে পর্যায় সারণী বানাইলো, যদিও 95% সেম, কারণ পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা দিয়েই আসছে, প্রোটন সংখ্যা দিয়ে আসছে। একটা পরমাণুর ভরের 99.99%ই কি? ওই প্রোটনের ভরই আর কি। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভরও এক, পারমাণবিক সংখ্যাও এক। হিলিয়ামের পারমাণবিক ভরও দুই, পারমাণবিক সংখ্যাও দুই। লিথিয়ামের পারমাণবিক ভরও তিন, পারমাণবিক সংখ্যাও তিন। মানে যে কয়টা প্রোটন থাকে সে কয়টাই ভর হয়। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার তাইলে এই পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা আলাদা করার দরকারটা কি ছিল? কারণ হচ্ছে যখন আরো আপার লেভেলে উঠছে, তিনটা, চারটা, পাঁচটার চেয়ে বেশি বড় 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 পারমাণবিক সংখ্যার অনু যখন পরমাণু যখন আমরা হিসাব করতেছি, তখন বেশি পরিমাণ নিউট্রন থাকার কারণে এবং ইলেকট্রন থাকার কারণে দেখা যায় ভরের চেয়ে পারমাণবিক সংখ্যা একটু সিগনিফিকেন্টলি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে পদার্থের বৈশিষ্ট্য পারমাণবিক ভরের সাথে আনুপাতিক না হইয়া পারমাণবিক সংখ্যার সাথে আনুপাতিক হচ্ছে। এই জন্য সংখ্যা দিয়া আবার নতুন করে পর্যায় সারণী বানাইছে। তখন সেটাকে বানাইছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মোসলে। এই মোসলের পর্যায় সারণী হচ্ছে এখন এখন পর্যন্ত সর্বশেষ, সর্বস্বীকৃত, গৃহীত। এই জন্য পর্যায় সারণীর জনক, সরি, আগের পর্যায় সারণীর জনক জানি কে ছিল, ভুলে গেলাম তো। ডাল্টনই তো মনে হয়। প্রথম পর্যায় সারণী কে বানিয়েছিল, ক্যাভেন্ডিস নাকি ডাল্টন, ভুলে গেলাম নামটা। তো সেই পর্যায় সারণী বাতিল করে এখন সর্বশেষ মোসলের পর্যায় সারণীটাকে এখন আমরা গ্রহণ করে নিচ্ছি। এগুলো কিন্তু বেসিক, রিডিং করে পাবো না, তোমরা গাইডে পাবো না। আণবিক ভর, কোন একটা মৌলের বা যৌগের অণুর ভরকে আণবিক ভর বলে। আচ্ছা, বুঝলাম, এখানে পেঁচাল পেঁচালের কিছুই নেই, বোঝার কিছুই নেই। অ্যাভোগাড্রো সূত্র একটু কঠিন, কিন্তু এটা একটু মাথা করে বুঝো। বলতেছে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের, আয়তন মানে কি? বেলুন মনে করো, এক বেলুন, এক বেলুনের সকল গ্যাসে, মনে করো মৌলিক হোক আর যৌগিক হোক, মনে করো মৌলিক একটা গ্যাসের নাম বলি কি? হাইড্রোজেন গ্যাস। যৌগিক একটা গ্যাস বলি কি? কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন বাদ দিয়ে অক্সিজেন বলি। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা আমাদের লাগে, নিঃশ্বাস প্রশ্বাসে প্রতি মুহূর্তে লাগে। আমরা যেটা খাই, মানে নাক দিয়ে ঢুকাই, এটার নাম হচ্ছে কি? মৌলিক গ্যাস, অক্সিজেন। কিন্তু আমরা যেটা নিঃশ্বাস ত্যাগ করি, ছাড়ি যেটা নাক দিয়ে, সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা যৌগিক যৌগিক গ্যাস। এখন কার্বন ডাইঅক্সাইড বলো আর অক্সিজেন বলো, এই যখন বেলুন দিয়ে ফুলাইবা, তুমি টানলা এক বেলুন, এক বেলুন টানলা, এক ফুসফুস, আবার ছাড়লা, এক বেলুন ছাড়লা, মনে করো এক ফুসফুস।
এই দুই জায়গার আয়তন যখন সমান হবে, সমান বেলুন ফুলাইলে মনে করো, সেই দুই সমান বেলুনে কিন্তু সমান সংখ্যক অণু থাকবে। তার মানে কি বুঝলাম আমরা? আমি যেই বেলুন দিয়া বাতাস, মনে করো যে জাল দিয়ে মাছ ধরে না, খেওয়া জাল দিয়ে মাছ ধরে, আমি খেওয়া জাল দিয়া বাতাস ভরলাম এক বেলুন, যেই ফুললো এইটুক সাইজ হলো মনে করো, এই আয়তন মনে করো, সেটার আমি নাক দিয়ে কি করলাম, তাই না? পরে আবার সেই বেলুনের মধ্যে ছাড়লাম, সেই একই আয়তন হইলো। এক বেলুন গ্যাস পুরোটা আমি খাই ফেললাম, আবার এক বেলুন গ্যাস পুরোটা আমি ছাইরা বেলুনটা ফলাইলাম। তাইলে এর আগে, খাওয়ার আগে এই বেলুন ভর্তি ছিল, এক বেলুন ভর্তি ছিল অক্সিজেন, আর ছাড়ার পরে এক বেলুন, সেই একই বেলুন ভর্তি আছে কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে আগে যে কয়টা অণু আমি খাইছিলাম অক্সিজেনের, এখন যে আমি ছাড়ছি, সেই সমান সংখ্যক গণা, কিন্তু সমান ভরের বলি নাই, সমান ভরের বলি নাই, সমান সংখ্যা বলতেছি, গণনা আঙ্গুল দিয়ে যদি গণ অণুগুলা, একটা একটা করে অণু গণ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই সমান সংখ্যক কার্বন ডাই অক্সাইড থাকবে এই বেলুনের ভিতরে। এটা কে বলছে? অ্যাভোগাড্রো। কেন এরকম হইলো এটা জানি না। এটাই এটাই সায়েন্স, এটাই সায়েন্স। ঠিক আছে, এটা বিজ্ঞানের সূত্র। এখন যদি বলো এটাই যে বাস্তব। এটাই বাস্তব, সরি, এটাই বাস্তব, এটা সায়েন্স না, এটা সায়েন্স ছিল সাকিব, সাকিব খানের এক মুভির ডায়লগ। কিন্তু এখন সাকিব খান ফেল, এখন আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। এখন যদি বলে যে এই আপেল, যে বিজ্ঞানী নিউটন বলছে যে গাছ থেকে আপেল মাটির দিকেই পড়বে, উপরের দিকে যাবে না, কোনো কারণ না থাকলে অভিকর্ষ সবসময় নিচের দিকেই টানে, এটাই নিউটনের সূত্র, এটাই বাস্তব। এখন তুমি নিউটনকে যদি জিজ্ঞেস করো কেন মাটির দিকে টানলো, কেন আকাশের দিকে টানলো না, এটার উত্তর নিউটন দিতে পারবে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর ইচ্ছা হয়েছে, এই জন্য আল্লাহ পৃথিবীর কেন্দ্রের দিকে দিছে টান, অভিকর্ষ। ঠিক আছে, আর আল্লাহ যদি বলতো অভিকর্ষ নিজের দিকে না, আল্লাহ অভিকর্ষ সাইডের দিকে কাজ করবে, তাহলে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ যে তারা দাঁড়ায় আছে সাইডে, তারা কেউ দাঁড়ায় থাকতে পারতো না, সব দৌড়ের উপরে থাকতো। সব খালি ঘুরতো, পৃথিবীর চারদিকে মানুষ খালি ঘুরতে থাকতো, ঘুরতে থাকতো, কেউ দাঁড়াইতে পারতো না, বুঝতে পারছো? তো আল্লাহ বুঝে হিসাব করে চিন্তা করেই এই অভিকর্ষটা কেন্দ্রের দিকে দিচ্ছে, এটা বিজ্ঞানী জানে না কেন। তাহলে কেন যে এই সমান সংখ্যক থাকে, এটা বিজ্ঞানীরা জানে না, এটা আল্লাহ দিছে এই জন্য। বুঝতে পারছো? এবং সেই অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.0 × 10⁻²৩। 10⁻²৩ মানে বুঝছো, 10⁻14 দিলে হয়তো কি 1 কোটির কোটি, তাহলে 10⁻23 মানে কি, তাহলে মারাত্মক। অ্যাভোগাড্রো সংখ্যার মান 10⁻23 × 6.03, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, কোথায় থাকে এই এই সংখ্যার মান 10⁻23, মানেটা কি? কতটুকু অণুর মধ্যে, কয় বেলুনের মধ্যে, এক বেলুন না দুই বেলুনে? এই এতগুলা অণু যে থাকে, বুঝলাম। মনে করো 6 কোটি 600 লক্ষ কোটি, কথার কথা আমি নাম দিলাম আর কি, এর নাম দিলাম আমি 600 লক্ষ কোটি, কথার কথা। যদিও তা না, আসলে আরো বেশি। 600 লক্ষ কোটি লিখতে তোমার লাগবে মাত্র হচ্ছে 13-14 শূন্য। 23 শূন্য দিলে আরো কি হয় জানি না, ধরে নিলাম 600 লক্ষ কোটি শূন্য বানাইতে লাগে এক বেলুন নাকি দুই বেলুন, কয় বেলুন এত বুঝতেছি না, কেমনে বুঝবো? এটাই হচ্ছে নিচের কথাটা বললে বুঝবা, যে 600 লক্ষ কোটি অণু কতটুকু গ্যাসের মধ্যে থাকে, এটাই হচ্ছে মোল বলা হয়। মোল মানে কি? মৌল না কিন্তু, মোল, MOLE, মোল। মৌল ইংরেজি মলিকিউল, এলিমেন্ট না কম্পাউন্ড। মৌল ইংরেজি মলি, মৌলিক পদার্থ ইংরেজি কি, এলিমেন্ট। আর যৌগিক পদার্থ ইংরেজি কম্পাউন্ড। আর মনো, অণু ইংরেজি মলিকিউল, পরমাণু ইংরেজি অ্যাটম। তার তাহলে মোল জিনিস কি? মোল তো চারটার কোনোটাই না, তাহলে মোলটা কি? মোল সম্পূর্ণ আলাদা জিনিস। মোল জিনিসটা কি? মোল জিনিসটা হচ্ছে একটা পদার্থের আণবিক ভর যত, সেটাকে গ্রাম বানাইলে, যত গ্রাম হয়, তত গ্রামকে ওই পদার্থের এক মোল বলা হয়। যেমন হাইড্রোজেনের, একটু আগেই বলছিলাম হাইড্রোজেনের পারমাণবিক ভর এক, কিন্তু হাইড্রোজেনের একটা অণুতে থাকে দুইটা পরমাণু, তাহলে আণবিক ভর হবে একের ডাবল মানে দুই। তার মানে হাইড্রোজেনের এক মোল মানে 2 গ্রাম, 2 গ্রাম। এখন 2 গ্রাম, দেখলাম যে এক বেলুনের ভিতরে 2 গ্রাম হাইড্রোজেন থাকে, তার মানে একটা বেলুনের ভিতরে থাকে 6.03 × 10⁻23টা অণু। আচ্ছা, আবার আরেকজন বিজ্ঞানী বলতেছে, আহ, আরেকজন বিজ্ঞানী বলতেছে, একটা না, আরেকজন বিজ্ঞানী প্রমাণ করছে যে অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত, যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। সকল গ্যাসের মোলার আয়তন সমান, এটা তো একটু আগে আমি বললাম, যে এক বেলুন গ্যাসে সমান সংখ্যক অণু পরমাণু থাকে। এবং আদর্শ তাপমাত্রা ও চাপে, মানে এই যে বাংলাদেশে বৈশা বায়ুমণ্ডলে বসে থাকলে, সেটা কত হবে? 22.4 লিটার, এখন পাইছি। 22.4 লিটার যদি হয়, ধরো ওই যে 1 লিটার 1 লিটার বোতল আছে না, এরকম 22 লিটার বোতল যদি তুমি আনো, 22টা বোতল যদি তুমি আনো,
যেটার আয়তন হবে 22.4 লিটার। সেটার মধ্যে থাকবে ওই যে 600 লক্ষ কোটি অণু, এবং সেটার ভর হবে এত গ্রাম। সেটার ভর হবে ওই 2 গ্রাম। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, পরীক্ষায় চলে আসছে, মনে করো, মাথা খারাপ, এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। পরীক্ষায় চলে আসছে যে 22 বোতল, আহ 22 বোতল, না 22 বোতল না, 1 লিটার মানে 1 বোতল অক্সিজেনের ভর কত গ্রাম? কি কয়, এটা কি সম্ভব নাকি? বাতাসের ভর কি মাপা যায় নাকি? না, মাপা যায় না, হিসাব করা যায় লজিক দিয়া। কারণ আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর যে তার 8-এর ডাবল, মানে 16। তাহলে অক্সিজেনের পরমাণু, একটা পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে একটা অণুতে থাকে কি, দুইটা অক্সিজেনের পরমাণু থাকে, O2। তাহলে 16 ডাবল হচ্ছে একটা অক্সিজেনের আণবিক ভর 32। আবার বলতেছি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 অক্সিজেনের, মানে 8 নাম্বার সিরিয়ালে আছে, 8টা প্রোটন আছে। কিন্তু তার পারমাণবিক একটা পরমাণুর ভর হচ্ছে পারমাণবিক সংখ্যার দ্বিগুণ, কারণ সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে। তার মানে 16 হচ্ছে একটা পরমাণুর ভর। আর দুইটা পরমাণুর ভর হচ্ছে 16 ডাবল, 16 × 2 = 32। তাহলে 8 16 32, তিনটাই মনে রাখবা অক্সিজেনের। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে তিনটাই মনে রাখবা, 8 16 32। শুধু অক্সিজেন না, সকল পদার্থেরই। যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে পারমাণবিক ভর তার ডাবল 14। আর পারমাণবিক কি জানি, আণবিক সংখ্যা তার ডাবল, 14 × 28। হ্যাঁ, একটু চেঞ্জ হয়, 28 জায়গায় 27 হয়, কিন্তু মনে রাখতে সহজ এই অনুপাতটা, ডাবল আর ডাবল। তো এখন 32 গ্রাম হচ্ছে এই, কি, 32 গ্রাম হচ্ছে এই অক্সিজেনের মোলার আণবিক ভর, মানে অক্সিজেনের 1 মোল মানে 32 গ্রাম। তার মানে ওই 22.4 লিটার অক্সিজেনে হচ্ছে 32 গ্রাম থাকবে। তাহলে আমি যদি 1 লিটার বানাই, 1 লিটার, তার মানে কি, ওই 32 গ্রামে 22.4 দিয়ে ভাগ দাও, তাহলে তো পাওয়া যায় 1 দশমিক সামথিং গ্রাম। বুঝছো নাকি বুঝো নাই? এভাবেই তোমরা হিসাব করা যায়। আচ্ছা, তাহলে মোল বুঝলাম মানে কি, জাস্ট আণবিক ভর যত, তত গ্রাম রে 1 মোল বলে। আর এই যে দেখো, এই যে এই যে যে কথাটা বলতেছিলাম, এখানে চলে যাবে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে 6.02 থ্রিটা অণু থাকবে, এবং সেই 32 গ্রাম অক্সিজেনের আয়তন হবে ওই যে বলছিলাম 22.4 লিটার। তাহলে তোমরা কিছু সংখ্যা মনে রাখবা, কি কি? একটা মনে রাখবা 22.4 সকল পদার্থের জন্য। আবার মনে রাখবা কি, 6.02 × 10⁻23, এটা কি, অণুর সংখ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, নরমালি মোল মানে হচ্ছে আণবিক ভর দিয়া, কিন্তু আমরা একটু আগেই বলতেছি যে পারমাণবিক ভর আর আণবিক ভর, আণবিক ভরের অর্ধেক হচ্ছে পারমাণবিক ভর। কারণ একটা অণুতে দুইটা পরমাণু থাকে নরমালি, তিনটাও থাকে, যেমন ওজোন গ্যাসে থাকে তিনটা, আবার অক্সিজেন গ্যাসে থাকে দুইটা, দুইটাই সবই কিন্তু অক্সিজেন। ওজনও কিন্তু অক্সিজেন। ওজন মানে কি, ওই যে বললাম, ওজোন স্তর ভেঙে যাচ্ছে, আমাদের মাথার উপরে আকাশ বাতাসে বায়ুমণ্ডলের ওজোন লেয়ার ভেঙে যাচ্ছে, মানে কি, ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসটা আবার কি, অক্সিজেন গ্যাস, আর কিছুই না। ওজোন গ্যাস অক্সিজেনই গ্যাস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অক্সিজেনের দুইটা পরমাণু যখন জোড়া লাগিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি একটা অক্সিজেনের অণু, যেটা আমরা নাক দিয়ে খাচ্ছি। আর তিনটা পরমাণু যখন লাগিয়ে থাকবে, তখন 300 দিনের ঘর, সেটাকে বলা হবে আবার ওজন। 300 দিন যখন লাগবে, তখন মারামারি করে আসমানে চলে যাবে, আমরা নাক দিয়ে খাইতে পারবো না। 300 দিন আকাশের মধ্যে ওজন লেয়ারে গিয়া ঝুলে রয়েছে। অতিবেগুনি রশ্মি কি করতেছে, সেই ওজন লেয়ারকে ভেঙে দিচ্ছে, এই জন্য আমরা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। তাহলে এই ওজন লেয়ার মানে কি, তিনটা পরমাণু। আর অক্সিজেন মানে কি, দুইটা পরমাণু। এই জন্য দুইটা পরমাণু বলে একটা অণু, তার মানে একটা অণুর ভর একটা পরমাণুর ডাবল। তাহলে অক্সিজেনের একটা পরমাণু একটা অণুর অর্ধেক। তাহলে 32 গ্রাম ছিল একটা অণুর আণবিক ভর, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 32-এর অর্ধেক, মানে 16 গ্রাম। তাহলে এখানে চলে আসি, এই দেখো, মোল পরমাণু মানে কি, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাই। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। ও, হাইড্রোজেন, আমি অক্সিজেনে যাচ্ছি। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তার মানে 16 গ্রাম অক্সিজেনে থাকবে এই ঠিক এতটা পরমাণু, 32 গ্রাম অক্সিজেনে থাকবে এতটা অণু, আর 16 গ্রাম অক্সিজেনে থাকবে এতটা পরমাণু। কথা বুঝছো নাকি বুঝো নাই?
সংখ্যা কিন্তু সমান। মোল দিয়ে যখন বলবা নর্মাল মোল, মোল হচ্ছে আণবিক, এই জন্য অণু থাকবে, এই যে এতটা অণু। আর যখন মোল না বইলা মোল পরমাণু, মোল শব্দটার সাথে পরমাণু লাগাই দিবা, তখন সেটা ওই 32-এর জায়গায় চলে আসবে 16, আর পরমাণু অণুর জায়গায় হয়ে যাবে পরমাণু। তাহলে এই দুইটা কি কনফিউজ হচ্ছে কেউ? এই মোল পরমাণু আর মোল অণু, মোল মানে মোল অণু, মোল অণু আর মোল পরমাণু, এই দুইটার মধ্যে কি কেউ কনফিউজ হয়ে যাচ্ছ? না। আর মোলার আয়তনটা কি? প্রমাণ তাপমাত্রা ও চাপে, মানে বাংলাদেশের মাটিতে বৈশা যে কোনো গ্যাসের 1 মোল যে আয়তনটা দখল করে, এবং সেটাই হচ্ছে 22 লিটার। ঠিক আছে, 22.4 লিটার, 22 বোতল আর কি, 22.5 বোতল। ওকে। আরেকটা জিনিস দেখি, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল গ্যাসের, সকল মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণুক, মানে দুইটা পরমাণু থাকবে। তার মানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাতে কি থাকে? এগুলা সকল গ্যাসের অণুতে দুইটা করে পরমাণু থাকবে। এই জন্যই আমি একটু আগে বলছিলাম যে মোল পরমাণু এর ডাবল হচ্ছে মোল অণু। আচ্ছা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে দুইটা থাকবে না, একটা থাকবে। নিষ্ক্রিয় গ্যাসে একটা থাকবে, কারণ পৃথিবীর এই যে 120টা পদার্থের মধ্যে একমাত্র নিষ্ক্রিয় গ্যাসই সেই পদার্থ যে একে এতটাই নিষ্ক্রিয় যে একটা আর একটার সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়াই করে না। 100 দিনের ঘর। বুঝতে পারছো? নিষ্ক্রিয় গ্যাস নিজের সাথে নিজে বিক্রিয়া করে না, কেমনটা লাগে? নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? নাম শুনছো তোমরা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা তোমরা নাম শুনেছো। এই নিষ্ক্রিয় গ্যাসগুলা একটা আরেকটা অণুর সাথে, একটার পরমাণু আরেকটা পরমাণুর সাথে বিক্রিয়া করে না। এই জন্য পৃথিবীতে এই পরমাণুগুলাই অণু হিসেবে থাকে, মুক্তভাবে থাকে। এই পরমাণুগুলাই একটা অণু হিসেবে থাকে। এই পরমাণুগুলাই প্রকৃতিতে বিরাজ করে। অন্য পদার্থের ক্ষেত্রে কি বলছিলাম বলতো? পরমাণুগুলো হচ্ছে সোলজার, সোলজাররা কখনো প্রকৃতিতে একা থাকে না, তারা ক্যাম্প করে করে থাকে, গ্রুপে গ্রুপে মিলে থাকে, অণু বানায় থাকে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসরা এত হিংসা এদের পেটের মধ্যে, কেউ কারোর সাথে মিলে না, এই জন্য একা একা থাকে। মানে সোলজাররা একাই একটা ক্যাম্প, একটা সৈন্য একটা ক্যাম্প করে একলা রাত্রে ঘুমায় থাকে তাবু টানায়। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? ওই মেয়েরা কথা কও, আমি চুপ হয়ে গেলাম। তোমরা বলো, বুঝতেছো না কঠিন? ইব্রাহিম, সৌরভ, জি স্যার। ইব্রাহিম বলো, সঞ্জিতা আপু বলো, শাকিল বলো, মালিহা বলো। বুঝতেছো না কঠিন? না স্যার, বুঝতেছি, আপনি বুঝালে আবার বুঝবো না। ইব্রাহিম বলো, সৌরভ বলো। রাগ করেছে, কেউ কথা বলবে না আজকে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য সকল গ্যাসের অণুতে দুইটা করে গ্যাস থাকে। কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এই বাষ্প ঘনত্ব পড়াইতে বুঝাইতে গেলে তোমাদের মাথা এখন আওলায় যাবে। এই বাষ্প ঘনত্ব স্কিপ করলাম, শুধু এইটুকু মুখস্থ করো, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের কত গুণ পরীক্ষায় আসবে, এটা কত গুণ এটুকুই আসবে। ঠিক আছে, দ্বিগুণ। ওকে। 22.4 ঘন লিটার আর কি। লিটার মানেই ঘন ডেসিলিমিটার, একই কথা। লিটার আর ডেসিমিটার একই কথা, ডেসিমিটার কিউব। একটা এককে একাধিকভাবে প্রকাশ করা যায়। এই লিটার হচ্ছে লিকুইডের আয়তন, আর সলিড দিয়ে যদি তুমি আয়তন প্রকাশ করো তখন সেটাকে বলে ঘন ডেসিমিটার, একটাই। আচ্ছা, এবার আমরা দেখি মৌল কি আর প্রতীক কি। কোন পদার্থের, মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত নামটাকে প্রতীক বলা হয়। ল্যাটিন, ইংরেজি, গ্রিক এবং অন্যান্য ভাষার নাম থেকে উদ্ভূত। যেমন দেখো, এই যে বোরন নামটা আসছে আরবি নাম থেকে, জিরকনিয়াম আসছে আরবি ভাষা থেকে। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন, এটা আসছে ইংলিশ হাইড্রোজেন থেকে। হাইড্রোজেন ইংলিশ হাইড্রোজেন, প্রতীক কি? এইচ। হিলিয়াম ইংরেজি হিলিয়াম, ইংলিশ আসছে এইচ ই। কার্বন, কার্বন আসছে সি, প্রথম অক্ষর সি। সোডিয়াম আসছে ল্যাটিন নাম নেট্রিয়াম থেকে।
সোডিয়াম হচ্ছে ইংলিশ, সোডিয়ামের ল্যাটিন হচ্ছে ন্যাট্রিয়াম। এই জন্য এই এনে দিয়া লেখছে, ঠিক আছে। কিন্তু সোডিয়ামের ইংলিশ তো SODIUM, তাহলে এস লিখলেই পারতো। এস লিখলো না কেন প্রতীক? এই এনে কঠিন ভাবে এনেটা আনার কি দরকার ছিল? এর কারণ হচ্ছে এস দিয়ে সালফার। বর্ণ আছে 26টা, পদার্থ আছে 120টা। তাহলে 26টা বর্ণের বাইরে কি আমরা নাম লিখতে পারবো না? বাকিগুলোর নাম লিখতে গেলে আমাকে অবশ্যই ল্যাটিন নামে যাইতে হবে, এছাড়া বিকল্প নাই। বুঝতে পারছো? পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এই জন্য প্রতীক হচ্ছে কে। ক্যালিয়ামের প্রথম কে। জিঙ্ক, জিঙ্কি, জেডেন। আরো আছে, মনে করো, যেমন মনে করো মার্কারি। হ্যাঁ, মার্কারির হচ্ছে পারদ। পারদের প্রতীক হচ্ছে HG। তারপর আর জানি কি আছে। আচ্ছা যাই হোক, আমরা তো না গেলাম এতগুলো, সবগুলো শেষ শেষ করতে পারবো না। যে কয়টা আছে বেসিক একদম সবচেয়ে কমন, এগুলো আমরা লিখে দিলাম, শিখে নিও। অণু এবং সংকেত। মৌলের সাথে সম্পর্কিত হচ্ছে প্রতীক, আর অণুর সাথে সম্পর্কিত হচ্ছে কি? মৌলের সাথে সম্পর্কিত হচ্ছে প্রতীক, আর অণুর সাথে সম্পর্কিত হচ্ছে সংকেত। অণুর পরমাণুর নাম ও সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংকেত বলা হয়। আচ্ছা দেখি, আমরা প্রতীকের সঙ্গে সংকেতটা একসঙ্গে পড়লে আমরা কম্পেয়ার করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, মনে করো হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, মানে একটা পরমাণু। যখনই পৃথিবীতে কেমনে থাকে প্রকৃতিতে সেটা প্রকাশ করতে চাই, তখনই আমার বলতে হবে কি দুইটা, দুইটা হাইড্রোজেন মিলে থাকে অণু। এই জন্য এটার নাম সংকেত। সংকেত কি? H2। সবগুলার জাস্ট টু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ব্রোমিন লিকুইড, কিন্তু Br2। কিন্তু যখনই তুমি এই নিষ্ক্রিয় গ্যাসে চলে আসবে, হিলিয়াম, নিয়ন, এগুলো নিষ্ক্রিয় গ্যাস, তখনই দেখো যে মৌলের প্রতীক He, সংকেত, যৌগের প্রতি সংকেত He, কারণ এরা বিক্রিয়া করে না। নিয়ন, এনি, এনি কোশ্চেন? নো কোশ্চেন, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। সংকেত দুই প্রকার: আণবিক সংকেত, স্থূল সংকেত। আণবিক সংকেতটা হচ্ছে রিয়েল সংকেত, মানে অরিজিনালি কয়টা থাকে। আর স্থূল সংকেত হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত অনুপাত। যেমন মনে করো, আমি যদি লিখি যে গ্লুকোজ আমরা খাই, গ্লুকোজের রিয়েল সংকেতটা কি? আণবিক সংকেত মানে কি? C6H12O6। এটা হচ্ছে আণবিক সংকেত, মানে প্রকৃতপক্ষে কয়টা পরমাণু থাকে? 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন মিলা গ্লুকোজ বানায়। কিন্তু যখন এটাকে অনুপাত প্রকাশ করবা, দেখো এই 6, 12, 6 সবগুলাকে ভাগ যায় কি দিয়ে? লসাগু 6 দিয়ে ভাগ যায়। তাহলে CH, ও লসাগু না, লসাগু দিয়ে ভাগ দিই। তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 6 1, 6 কে 6, 6 2 × 12, 6 1 × 6। তার মানে CH2 হচ্ছে আমার কি? স্থূল সংকেত, মানে জাস্ট ভাগ কইরা লসাগু দিয়ে ভাগ করলে অনুপাতটা পাওয়া যায়। বুঝতে পারছো? স্থূল আর আণবিকের পার্থক্যটা একদম ইজি। মানে স্থূল সংকেত একাধিক পদার্থের একই রকম হইতে পারে, কিন্তু আণবিক সংকেত একটা পদার্থের অণুর স্পেসিফিক্যালি একটাই থাকবে। যেমন দেখুন, আমি মনে করি বেনজিন। হ্যাঁ, বেনজিনের সংকেত কি? বেনজিন হচ্ছে C6H6। ঠিক আছে, 6টা। তাহলে আর আর আণবিক সংকেত কি, স্থূল সংকেত কি? CH। আবার যদি বলি অ্যাসিটিলিন বা ইথিন, অ্যাসিটিলিনের রিয়েল নেম হচ্ছে ইথিন। ইথিনের সংকেত কি? C2H2। এটাকে গসাগু 2 দিয়ে ভাগ করলে কি আসে? এটাও CH। তাহলে দেখো, বেনজিন এবং ইথিন দুইটারই স্থূল সংকেত সেম, CH, কিন্তু আণবিক সংকেত কিন্তু আলাদা আলাদা। খেয়াল করছো? কথা কি বুঝছো? তাহলে স্থূল না, সংকেত আর স্থূল আণবিক সংকেতের সংকেত মূলত কি এখানে? জাস্ট ভাগফল, অনুপাত। কি জন্য যে কাজে লাগে আমি তা জানি না, এর লেগে যে বানাইছে এটা আমার ধারণা নাই। স্থূল সংকেত কোনো রিয়েল সংকেতই না। একটা পদার্থের বৈশিষ্ট্য সম্পূর্ণ ডিপেন্ড করে আণবিক সংকেতের উপর। কয়টা অণু আছে, পরমাণু আছে, সেটা হলো আণবিক সংকেত। স্থূল সংকেত হচ্ছে জাস্ট সংক্ষেপে প্রকাশের একটা সহজ পদ্ধতি, আর কিছুই না। আজ এটা একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে জাস্ট। যৌগমূলক কি?
ইংলিশে বলা হয় রেডিক্যাল। যৌগমূলক মানে হচ্ছে একাধিক পদার্থের পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা পরমাণুর গুচ্ছ গঠন করে, একটা গ্রুপ গঠন করে, কিন্তু তারা বন্ধন দিয়া যুক্ত থাকে না। তারা বন্ধন দিয়া যুক্ত থাকে না, এই জন্য তারা অণু বলা যাবে না, বা অন্য নতুন একটা পদার্থ বলা যাবে না। এরা চায় অন্য কোনো পরমাণুর সাথে বিক্রিয়া করে নতুন পরমাণু পদার্থ গঠন করতে চায়, কিন্তু তারা অস্থায়ীভাবে একটা গ্রুপ গঠন করে সবসময় এক জায়গায় থাকে। এদেরকে বলা হচ্ছে কি? যৌগমূলক। রাসায়নিক বিক্রিয়ার সময় এরা নিজেরা গ্রুপ করে থাকে, একটা মাত্র পরমাণুর মতো আচরণ করে, কইরা অন্য অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে যায়। এরা হচ্ছে যৌগমূলক। যেমন অ্যামোনিয়াম যৌগমূলক। দেখো এখানে নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের চারটা একসঙ্গে গ্রুপ হইয়া অ্যামোনিয়াম গ্রুপ গঠন করছে। নাইট্রেট একটা গ্রুপ, সালফেট একটা গ্রুপ, কার্বন একটা গ্রুপ, বাইকার্বনেট একটা গ্রুপ। ঠিক আছে, এরকম অনেক গ্রুপ আছে। তাহলে কল্পনা করি আমরা জিনিসটা কি। একটা পরমাণু হচ্ছে একজন সৈনিক, একটা অণু হচ্ছে একটা গ্রুপ, কিন্তু একটা ক্যাম্প হচ্ছে একটা গ্রুপ, মানে অণু। কিন্তু একটা ক্যাম্পের ভিতরে তিনটা দেশের সৈনিক আছে মনে করো। একটা ক্যাম্পের ভিতরে দুইটা দেশের সৈনিক, নাইট্রোজেন দেশের সৈনিক একজন, আর হাইড্রোজেন দেশের সৈনিক চারজন। এই পাঁচজন খুব ঘনিষ্ঠ বন্ধু। এরা যুদ্ধে যখন যায়, তখন নাইট্রোজেন একলা যুদ্ধ করে না, এই নাইট্রোজেনের সাথে চারজন হাইড্রোজেন বন্ধু, চারজন একলাগে যুদ্ধ করে। পাঁচজন একসাথে থাকে বন্ধু হিসেবে। এরা একটা পরমাণুর মতো আচরণ করে। এই হচ্ছে যৌগমূলক। এখন বুঝতে পারছো? যুদ্ধ দিয়ে বুঝতে পারছো যে পরমাণু কি আর অণু কি আর যৌগমূলক কি, পার্থক্যটা কি বুঝতে পারছো? তাহলে অণুটা কি, ক্যাম্পটা কি? যেমন আমি যদি লিখি অ্যামোনিয়াম সালফেট, কথার কথা, যদি লিখি অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল 2 SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। তার মানে কি ঘটলো? এইটা একটা ক্যাম্প। এটা কিন্তু একটা ক্যাম্প, মানে একটা অণু। এটা হচ্ছে একটা অণু, বড় অণু। অণু মানে কি, আমরা ক্যাম্প বলতেছি, ঠিক আছে? এই অণু ক্যাম্পের ভিতরে তিনটা গ্রুপ আছে। না, তিনটা পরমাণু না, অনেকগুলো পরমাণু আছে। কি কি আছে? একটা যৌগমূলক আছে NH4, একটা একটা যৌগমূলক, কয়েকটা দেশের বন্ধুর একটা গ্রুপ। আবার আছে কি, আরেকটা যৌগমূলক NH4, আরেকটা NH4। আবার আছে কি, একটা সালফেট দেশের সৈনিক। আবার আছে কি, চারটা, 1 2 3 4, চারটা অক্সিজেন দেশের আলাদা আলাদা সৈনিক। এরা কিন্তু গ্রুপ না, এই অক্সিজেন গুলো কিন্তু গ্রুপ না। অক্সিজেন সৈন্যরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পরমাণু। দেখো SO4, O4 মানে কি? সিঙ্গেল সিঙ্গেল পরমাণু, সিঙ্গেল সিঙ্গেল সৈন্য। চারটা অক্সিজেন দেশে চারটা সৈন্য, সালফার দেশের একটা সৈন্য। কিন্তু এখানে নাইট্রোজেন দেশ আর হাইড্রোজেন দেশের চারটা সৈন্য মিলে একটা গ্রুপ, দুইটা গ্রুপ। এই হলো একটা বড় অণু, এই হলো একটা ক্যাম্প। একটা ক্যাম্প বানাইছে এই এই চারটা অক্সিজেন দেশের সৈন্য, চারটা সিঙ্গেল সৈন্য, আর একটা সালফার সৈন্য, আর নাইট্রোজেন আর হাইড্রোজেন দেশের সৈন্যের গ্রুপ, দুইটা গ্রুপ। এভাবে একটা বেস ক্যাম্প হয়েছে। বুঝছো নাকি বোঝো নাই? কঠিন লাগতেছে? কথা না বললে আমি স্টপ হয়ে গেলাম, সময় শেষ কিন্তু। পরে একটা রাত একটা বাজাবো, আর অনেক কিছু বাকি রয়েছে কিন্তু। তাড়াতাড়ি বলো। বুঝতেছো না কঠিন? না স্যার, সোজাই আছে। মৌলিক কণিকা এবার চলে আসি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এতক্ষণ ধরে পেঁচাল করতেছি, জিনিসটা না পড়লে শান্তি লাগতেছে না। মৌলিক কণিকা কি? যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। তিন ধরনের মৌলিক কণিকা নরমালি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আরো কত কিছু আছে, ব্যারিয়ন শ্রেণীর ইয়ে আছে, মেসন শ্রেণীর মৌলিক কণিকা আছে, পাই শ্রেণীর মৌলিক কণিকা আছে। আর মৌলিক কণিকা বলতেছে পরমাণু গঠিত মৌলিক কণিকা দিয়া। আবার বিজ্ঞানীরা বলতেছে মৌলিক কণিকাকে আর ভাঙন যায় না, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আর ভাঙা যায় না। এটাই হচ্ছে আমাদের চিরায়ত পদার্থ বিজ্ঞানে বলে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে যখন তুমি যাইবা, তখন তারা বলবে যে মৌলিক কণিকাকেও ভাঙা যায়। মৌলিক কণিকাকে ভাঙলে কি বের হয়? স্ট্রিং থিওরি বলে এটাকে। স্ট্রিং থিওরি মানে স্ট্রিং মানে তার তার তার, স্প্রিং এর মতো পেঁচানো পেঁচানো তার। তুমি ইলেকট্রন বলো, প্রোটন বলো, নিউট্রন বলো, সবগুলাকে যদি যখন ভাঙবা, তখন তারা কিসে থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিং এ তৈরি হয়, মানে ব্যাডমিন্টনের স্ট্রিং আছে না, তারে পরিণত হয়।
তার মানে পৃথিবীর সকল পদার্থ, প্রাণী বলো, জীব বলো, উদ্ভিদ বলো, তার দিয়ে তৈরি, স্ট্রিং দিয়ে তৈরি। এই স্ট্রিং কে আবার অন্য বিজ্ঞানীরা বলতেছে এগুলাই শক্তি। ওই যে ভর শক্তি বলতেছে, যখন প্রোটন পর্যন্ত থাকে, মৌলিক কণিকা থাকে, তখন তাদের ভর থাকে। যখন স্ট্রিং থিওরিতে চলে যাবো তখন স্ট্রিং এর ভর নাই, মানে কি ভর শক্তি সমীকরণ, আবার সেই কোয়ান্টাম ফিজিক্স চলে আসে। আর বিজ্ঞানীরা বা হয়তো তুমি যখন স্পিরিচুয়ালি চলে আসবা, বাউল শিল্পীরা বলবে এই স্ট্রিং হচ্ছে আত্মা। বুঝতে পারছো, স্ট্রিং মানে আত্মা। তাহলে আমরা যদি ভর শিখি, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সবগুলোরই ভর আছে, ভরগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, কিন্তু ইলেকট্রনের ভর দেখো -28, আর প্রোটনের ভর -24। 24 আর 28 কত গুণ? চারটা শূন্য, মানে কি 10,000 ভাগের 1 ভাগ। বুঝছো নাকি বুঝো নাই? একটা প্রোটনের সাথে একটা ইলেকট্রনের ভর প্রায় 10,000 ভাগের 1 ভাগ ইন্টু 9। এই 1.6 এর চেয়ে আবার 9 আবার কিন্তু 7 গুণ বড়। তাহলে 10,000-কে 7 দিয়ে ভাগ দিলে প্রায় 1,300, 1,300-1,400 গুণ বড়। এই জিনিসটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ দিবা, এটাকে এটা দিয়ে ভাগ দিলে প্রায় 7-8 হাজার হবে, এরকম এত গুণ বড়। চার্জ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নাই। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কত? সমান সমান। চার্জের একক কি? কোলম্ব, বিজ্ঞানী নাম অনুসারে চার্জের একক কোলম্ব। প্রোটনের চার্জ ধনাত্মক +1.6, আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক -1.6। একদম সমান সমান, হুবহু সমান সমান। হুবহু সমান সমান আছে বলেই, এবং যে কয়টা প্রোটন থাকে তার চারদিকে সেই কয়টা ইলেকট্রন থাকে বলেই ফাইনালি গিয়ে চার্জ জিরো হয়ে যায়। একটা পদার্থের, একটা পরমাণুর চার্জ জিরো। কেন? কারণ যে কয়টা পজিটিভ প্রোটন থাকে ঠিক একই সংখ্যক নেগেটিভ ইলেকট্রন থাকে একটা পরমাণুতে, এই জন্য নর্মালি জিরো থাকে। আচ্ছা, এবার আমরা পরমাণুর গঠন, এই বিজ্ঞানীর নাম আবিষ্কারক মুখস্থ করে নিও, রিডিং করে সময় নষ্ট করলাম না। পরমাণুর গঠন আমরা একটু কল্পনা করি, রিডিং করবো না, সময় নাই। আমি একটু আইকা দেই, সংক্ষেপে এখানে বোঝাই বলে দেই কি ঘটে। বলতেছে একটা পরমাণুর এই যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রের মধ্যে থাকে দুইটা জিনিস। কি থাকে? নিউট্রন থাকে আর প্রোটন থাকে। নিউট্রন আর প্রোটন থাকে কেন্দ্রের মধ্যে। নিউটনের চার্জ নাই, কিন্তু প্রোটনের চার্জ আছে। এই দুইটা প্রোটন আছে কেন্দ্রে, আর দুইটা ইলেকট্রন আছে চারদিকে ঘুরতেছে কক্ষপথে। এটাকে বলা হচ্ছে কক্ষপথ। এই যে গোল বাইরের বৃত্তটা আছে না, এটাকে বলা হচ্ছে, ইংলিশে বলা হয় শেল। শেল বা কক্ষপথ বা অরবিট। অরবিট মানে কক্ষপথ, শেল মানে শক্তি স্তর। অরবিট মানে কক্ষপথ, যা দিয়ে ঘুরে, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কক্ষপথে। আর শেল মানে হচ্ছে এনার্জি শেল, মানে শক্তি স্তর। এই কক্ষপথটাকে শক্তি স্তর বলা হয়। বুঝছো? কারণ একাধিক অরবিটে থাকে, কিন্তু একটা পরমাণুর চারদিকে একাধিক অরবিট থাকতে পারে। এই অরবিটে কিছু পরমাণু ঘুরতেছে, আবার এই অরবিটে কিছু পরমাণু ঘুরতেছে। ঠিক তেমনি সৌরজগের মতোই, সৌরজগতের মতোই কেন্দ্রে থাকে সূর্য, তার একদিকে একটা কক্ষপথে ঘুরতেছে মনে করো বুধ, তার চারদিকে পৃথিবী, তার চারদিকে মঙ্গল, আবার পৃথিবীর চারদিকে আরেকটা ইয়েতে ঘুরতেছে মনে করো যে চাঁদ, তাই না? আবার বৃহস্পতির চারদিকে ঘুরতেছে মনে করো টাইটান। এরকম অনেক উপগ্রহ আছে। এরকম এই পরমাণুটাও সৌরজগতের মতোই, এই জন্য এই মডেলটাকে বলা হয় সোলার মডেল। ঠিক আছে? রাদারফোর্ড বিজ্ঞানী দিয়েছেন। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম দিয়েছিলেন এই, এই দেখো, রাদারফোর্ড এই মডেল দিয়েছিলেন, তার নাম হচ্ছে সোলার মডেল। তিনি বলেছিলেন নিউক্লিয়াস থাকে। কিভাবে আবিষ্কার করছে? আলফা কণা আছে 4 হিলিয়াম 2, হিলিয়াম দিয়া হিলিয়াম দিয়া আঘাত করছে একটা স্বর্ণপাতকে। কারণ তিনি দেখছে এই স্বর্ণপাতকে ভেদ করে, মানে এক্স রে করছে আর কি, স্বর্ণরে এক্স রে করছে। এক্স রে মধ্যে যেমন এক্স রে যায়, এই তিনি এক্স রে না দিয়া হিলিয়াম এর কণা দিয়া এক্স রে ভিতরে মারছে। মারার পরে তিনি অবজার্ভ করে দেখছে যে এই এক্স রে প্লেটের ভিতর দিয়া যাওয়ার পরে, এই স্বর্ণপাতের ভিতর দিয়ে যাওয়ার পরে চারদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে। এই হিলিয়ামের গান, হিলিয়াম অণুগুলা মারছে, অণুগুলা বিক্ষিপ্ত হয়ে গেছে। আর কিছু অণু ডাইরেক্ট চলে গেছে। তার মানে কি? যেগুলা এই কেন্দ্রে প্রোটনের ভিতর দিয়ে গেছে সেগুলাকে কি করছে? বিকর্ষণ করে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করে ফেলছে। আর যেগুলা ফাঁকা স্থান দিয়ে গেছে সেইগুলা ডাইরেক্ট চলে গেছে। এইটা দেখা তিনি বলতেছে যে ধনাত্মক চার্জটা শুধুমাত্র কেন্দ্রের মধ্যেই থাকে, এবং অধিকাংশ ভরই নিউক্লিয়াসে থাকে। কারণ কি? কারণ প্রোটনেরও ভর আছে, নিউট্রনেরও ভর আছে, প্রায় সমান সমান। প্রোটন নিউট্রনের ভর আছে।
কিন্তু চারদিকে যে ইলেকট্রন ঘুরতেছে এদের ভর নাই বললেই চলে, এদের ভর এক একটার ভর 10,000 ভাগের এক ভাগ। বুঝতে পারছো? তাহলে দেখো, যদি বলি, তো এখানে আছে মনে করো একটার ভর যদি 1,000 ধরি, কথার কথা, একটার ভর যদি 1,000 গুণ ধরি, তাহলে এটা 10,000 গুণ ধরি, এটা 10,000, 10K, এটা 10K, এটা 10K, এটা 10K, মানে 4 বার 10K, মানে 40K হচ্ছে যদি ভর হয়ে থাকে। 40 হচ্ছে এই পুরোটার কেন্দ্রের ভর। আর ইলেকট্রন দুলের ভর কত? 10,000 ভাগের এক ভাগ, মানে এটা ওয়ান, এটা ওয়ান। তার মানে 40,002, 40,002 হচ্ছে তার মোট ভর হইলে, এর মধ্যে দুই ভর হচ্ছে শুধুমাত্র বাইরে, আর 40,000 ভরই হচ্ছে কি? কেন্দ্রে। তার মানে অধিকাংশ ভরই হচ্ছে কি কেন্দ্রে থাকে। সঠিক বুঝলাম আমরা। ইলেকট্রন চারদিকে থাকে, ঘুরতে থাকে, এগুলো বলে ফেলছি, আর কিছু বলার দরকার নাই। আচ্ছা, যেহেতু চারদিকে ঘুরে কারা? ইলেকট্রন, এই জন্য রাসায়নিক বিক্রিয়া এবং তাপ এগুলাতে সহজেই অংশগ্রহণ করে কে? ইলেকট্রন। কিন্তু প্রোটন এবং নিউট্রন নির্গত হয় না, প্রোটন এবং নিউট্রন কেন্দ্রের মধ্যে বসে থাকে। প্রোটন যখন চেঞ্জ হয়ে যায়, কথা বুঝছো, একটা পদার্থ থেকে যখন প্রোটন বের হয়ে চলে যায়, প্রোটন যখন চেঞ্জ হয়ে যায়, তখন সেই পদার্থ আর সেই পদার্থ থাকে না। কারণ পদার্থের মূল সংকেত, মূল বৈশিষ্ট্য কে? প্রোটন সংখ্যা। এক একটা পদার্থের প্রোটন আলাদা আলাদা। কিন্তু একাধিক পদার্থের কিন্তু ইলেকট্রন আলাদা, একই সংখ্যক হইতে পারে। ইলেকট্রন সমান, একাধিক পদার্থের ইলেকট্রন সংখ্যা সমান হইতে পারে, নিউট্রন সংখ্যা সমান হইতে পারে। কিন্তু প্রোটন সংখ্যা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেই পদার্থ আর চেঞ্জ হবে না। তার মানে যদি বলি, তিনটা মৌলিক কণিকার মধ্যে একটা পদার্থকে সংজ্ঞায়িত করে বেস্ট, সবচেয়ে বেশি সংজ্ঞায়িত করে কে? ইলেকট্রন নাকি প্রোটন নাকি নিউট্রন নাকি নিউক্লিয়াস? এটা আসছে অপশনে, যে একটি পদার্থকে অকাট্যভাবে নির্দেশ করে নিচের কোন মৌলিক কণিকা। অপশনে আসছে প্রোটন, আসছে নিউট্রন, আসছে ইলেকট্রন, আসছে নিউক্লিয়াস। আনসারটা কি হবে? তোমরা নাই কেন ক্লাসে? ভিডিও অন করতে বাধ্য করবো কিন্তু। এরপরে ক্লাস থেকে বলবো ক্লাস থাকলে ভিডিও অন করে রাখো। শাশ্বত ছাড়া আর কেউ কথা বলতেছে না, অন্য কেউ একজন বলো। এখন কথা না বললে ক্লাস প্রোটন। থেকে। হ্যাঁ, প্রোটন। শাকিল বলো। সরি, শাকিল বলছে, ইব্রাহিম সরব বলো। যারা রেসপন্স করবো না তাদের ক্লাস থেকে বের করে দিব। কথা বলতেছো না কেন বুঝলাম না। আমি ক্লাস আছি, তোমরা ক্লাসে নাই কেন? মোবাইলে যুক্ত হয়ে ঘুমায় গেছে, অথবা নাটক দেখতেছি, ইউটিউব দেখতেছি, কেমনটা লাগে কত। আচ্ছা, যার যার হিজ হিজ হুজ হুজ, যার যার ইয়ানফসি আর কি, শেষে বুঝবে। তার মানে বলতেছি যে প্রোটন সংখ্যা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেই পদার্থটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে মৌলিক কণিকাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন। আচ্ছা, প্রোটন নর্মালি নির্গত হয় না বা চেঞ্জ হয় না, তাহলে কেমনে হয়? অ্যাবনর্মালি হয়। অ্যাবনর্মালি মানে কি? অ্যাবনর্মালি মানে হচ্ছে প্রোটন সংখ্যা কখন চেঞ্জ হয়? প্রোটন চেঞ্জ হয় তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে। তেজস্ক্রিয় রেডিয়েশন করতে করতে একটা পদার্থ আরেক পদার্থে পরিবর্তন হয়। তখন প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, মানে কি পদার্থই চেঞ্জ হয়ে যায় তেজস্ক্রিয় ভাবে। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস মানে চারদিকে ইলেকট্রন গুলা যেভাবে বিন্যস্ত থাকে সেটাকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। প্রত্যেকটা পদার্থের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n²। একটু ম্যাথ জানা দরকার আছে ইদানিং, মুখস্থ আসতেছে না ইদানিং, কি ম্যাথ দিয়ে দিতেছে, তাহলে আমাদের একটু ম্যাথ জানা দরকার আছে, পরীক্ষা এগুলো রিসেন্টলি আসতেছে। যে মনে করো বলছে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে? 2 × 1² মানে কি? 2। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 2, সূত্রে 2 × 2² মানে কি? 2 × 4 মানে কি 8টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে? সূত্রের 2 × তৃতীয় শক্তি স্তরের জন্য 3, সূত্রের স্কোয়ার। 3 × 9, 9 × 2 = 18টা। চতুর্থ, তোমরা নিজেরা পারবা, 2 × 4², 4 × 16 মানে 32টা। বুঝতে পারছো? কোন শক্তি স্তরে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? 2টা, 8টা, 18টা, 32টা। বুঝতে পারছো না পারো নাই? ওকে। পারমাণবিক সংখ্যা কি? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। ওই যে পর্যায় সারণী বলতে গিয়ে শুরু দিয়ে বলছিলাম, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? কোন পদার্থের প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটাই হচ্ছে আসল, কোন মৌলের স্বাতন্ত্র্য এটার উপরে নির্ভর করে। এটাই পদার্থের মৌলিক ধর্ম।
যেমন কার্বনের পরমাণুতে 6টা প্রোটন আছে, তার মানে কার্বনের পরমাণুর সংখ্যা 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2। এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে তাকে পজিশনিং করা হয়েছে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, ভর সংখ্যা এটা আবার কি? ক্লাসে আছি, 15 মিনিট আসছে, 5-7 মিনিট আসছে। আচ্ছা, কি বলছিলাম? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখাই। যদি মনে করো কোনো একটা, আচ্ছা, ভর সংখ্যাকে আবার এ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মনে করি একটা পদার্থ, তার নাম হচ্ছে, প্রতীক হচ্ছে এক্স। প্রতীক ওই যে হাইড্রোজেন আর কি বলছিলাম না, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, অক্সিজেন। তো এই অক্সিজেন মনে করো আর কি। এক্স হচ্ছে একটা পদার্থ, তার নাম হচ্ছে জেনন মনে করো। এটার এটার ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এগুলো কিভাবে লেখা হয়, প্রকাশ করা হয় কিভাবে? এদিকে দেখো। স্যার, পারমাণবিক সংখ্যাটা ডান পাশে নিচে। না না, দুইটাই বাম পাশে। বাম পাশের উপরে হচ্ছে ভর সংখ্যা, আর বাম পাশের নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তার মানে এই একটা এক্স কে লেখা হবে কিভাবে জানো? বাম পাশে নিচে লেখা হবে তার পারমাণবিক সংখ্যা, কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়া, জেড। আর ভর সংখ্যা হচ্ছে এ, এটাকে লেখা হয় বামে উপরে। ঠিক আছে। আচ্ছা, ভর সংখ্যা জিনিসটা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফলের সংখ্যা। ঠিক আছে। এই পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আবার পি দ্বারাও প্রকাশ করা হয়। কনফিউজ হয় না, পি যাহা পি তাহাই জেড। তার মানে আমরা বলতে পারি যে এ সমান সমান জেড প্লাস নিউটন সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলি যে এ সমান সমান পি প্লাস এন, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা কেমনে বের করে? মোট সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিলেই, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলেই নিউটন সংখ্যা পাওয়া যায়, তাই না? আচ্ছা, কিছু পদার্থের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেখানো হচ্ছে। হাইড্রোজেনের 1 পজিশন, ভরও 1, কারণ নিউটন নাই। হিলিয়ামের 2, ভর সংখ্যা 4, কারণ তার 4টা, মানে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে, এই জন্য ভর সংখ্যা 4। আর কার্বনের 6, লিথিয়ামের ভর সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম তো 3 নাম্বার। লিথিয়াম তো 3 নাম্বার, তাহলে পারমাণবিক জি সংখ্যা স্যার। 3। আর না, ভর সংখ্যা। লিথিয়ামের ভর সংখ্যা আমি জানি না এক্স্যাক্টলি, নিউটন কয়টা থাকে জানতে হবে, নেটে সার্চ দাও একটু। মুখস্থ করার তো দরকার নাই। 120টা পদার্থ আছে, 120টা পদার্থের ভর সংখ্যা মুখস্থ করার দরকার নাই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র এই ছকে দিছি, ঠিক আছে। আচ্ছা, কার্বন হচ্ছে 6। আচ্ছা, অক্সিজেনটা তো ইম্পর্টেন্ট ছিল, অক্সিজেনটা দিলাম না কেন? অক্সিজেনটা ইম্পর্টেন্ট। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ভর আট সংখ্যা হচ্ছে স্যার। 16। 16, ঠিক আছে। আচ্ছা, আহ সোডিয়ামের 11, ভর সংখ্যা 23। তাহলে আগে দেখো পারমাণবিক ভর দিয়া প্রকাশ করতো, মানে আগের ক্যাভেন্ডিজের ইয়াতে, পর্যায় সারণীতে সোডিয়ামের পারমাণবিক ভর ছিল 23, কিন্তু মোসলে বলছে 23 না, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাও। আবার পারমাণবিক সংখ্যা সাধারণত ডাবল হয়, কিন্তু ডাবল তো সবসময় হয় না। দেখো, 11 ডাবল তো 23 না। তার মানে সোডিয়াম প্রকৃতিতে যে পিওর সোডিয়াম আমরা পাই, সেই সোডিয়ামের মধ্যে প্রোটন থাকে 11টা, আর নিউট্রন থাকে কয়টা বলতো? 12টা। 12টা। 12টা কিভাবে? স্যার। স্যার, কিভাবে? প্রোটন আর 23 নিউট্রনের মাইনাস 11 11। সমান সমান 12টা। নিউট্রনের সংখ্যা। 12টি কি আছে? নিউট্রন। নিউট্রন। কারণ নিউট্রন আর প্রোটন যোগ করে ভর সংখ্যা পাইছি, তাহলে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো, 12টি নিউট্রন। এটা কিন্তু 45 না 46তম বিসিএস আসছে, যে সোডিয়াম এত এত ইয়েতে কতটা নিউট্রন থাকে, এটা 43তম, 45-এ আসছে, 47-এ আসছে, দুইটা বিসিএস আসছে না, 46-এ আসছে, 44-এ আসছে, দুইটা বিসিএস আসছে।
রিসেন্টলি এগুলো আসতেছে, ম্যাথ দিয়ে দিতেছে। তার মানে তো এটা কিছুই না, জাস্ট বিয়োগ করলেই হয়, তোমাদের এটা জানতে হবে। ম্যাগনেসিয়ামের, আচ্ছা মুখস্থ করে নিবা তোমরা এগুলা। আমরা একটু আগাই। এই যে ইউরেনিয়ামটা ইম্পর্টেন্ট। ইউরেনিয়ামটা ইম্পর্টেন্ট কারণ 92, ইউরেনিয়ামটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়, এই জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা পারমাণবিক বোমা যে বানায়, এখানে ইউরেনিয়াম ব্যবহৃত হয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আইসোটোপ। এবার তিনটা জিনিস শিখবো, শেষ চ্যাপ্টারে আছি আমরা। আইসোটোপ, আইসোটন, আইসোবার, তিনটা জিনিস আমাদের শিখতে হবে। আইসোটোপ জিনিসটা হচ্ছে, আইসোটোপ লাস্টে কি আছে? আইসোটোপের লাস্টে প আছে। প দিয়া প্রোটন, প দিয়া পারমাণবিক। তার মানে যাদের, আর আইসো শব্দের মানে হচ্ছে কি? সিমিলার। আইসো মানে সিমিলার, আইসোটোপ মানে সিমিলার টপ, সিমিলার প। আইসোটোপ মানে সিমিলার প, মানে যাদের প সমান, মানে পারমাণবিক সংখ্যা যাদের সমান, তাদেরকে আইসোটোপ বলে। পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তার মানে দুইটা পদার্থ, তাদের পারমাণবিক সংখ্যা এক। তো পারমাণবিক সংখ্যা যদি একই হয়, তাহলে পদার্থ দুইটা হয় কেমনে? আমি তো একটু আগেই বলছি যে পদার্থের আসল জিনিস হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা একই যদি হয়, তাহলে পদার্থ একটাই হইতে হবে। হ্যাঁ, আসলেই তাই। যেমন দেখো, ইউরেনিয়ামের তিনটা আইসোটোপ পৃথিবীতে আছে। দেখো, দুইটাই 92। দেখো, ইউরেনিয়াম 92, আবার ইউরেনিয়াম 92, আবার ইউরেনিয়াম 92। মানে 92 দেখলেই বুঝবো ইউরেনিয়াম। 92 যার পারমাণবিক সংখ্যা, সেই ইউরেনিয়াম ছাড়া অন্য কিছু হইতে পারে না। কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা। এই যে 234 ভর সংখ্যা একজনের, আরেকজনের 235, আরেকজনের 238। তার মানে কি, এইগুলা আলাদা আলাদা ভর সংখ্যা। কেন আলাদা আলাদা ভর সংখ্যা হইলো? কারণ ভর সংখ্যা মানে একটা যোগফল, নিউটনের যোগফল। এই 238 থেকে 92 বাদ দিলেই বোঝা যাবে তার মধ্যে নিউটন কয়টা আছে। এই ঘটনা। আইসোটোন লাস্টে, লাস্টে দন্তান্ন, দন্তান্ন দিয়ে নিউট্রন, মানে যাদের নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা জানি কি? বিয়োগফল, তাই না? নিউটন সংখ্যা বিয়োগফল না? হ্যাঁ, নিউটন সংখ্যাটা হচ্ছে জাস্ট বিয়োগফল। একটু আগে দেখাইছি, দেখো এই যে দেখো, এই যে নিউটন সংখ্যা হচ্ছে এ থেকে পি বিয়োগ করলে নিউটন পাওয়া যায়। মানে ভর সংখ্যা থেকে। আচ্ছা, আমি একটু পরে আসতেছি, ক্লাসটা অফ করে দিই, একটু সমস্যা হয়েছে। বাকিটুকু তোমাদেরকে পরে বোঝাবো না। ক্লাস কি এখানেই শেষ? আচ্ছা, আমার ভাগ্নে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ। আমার একটু ক্লাসটা এখন স্টপ করতে হচ্ছে। আমি এই জিনিসটা একটু করে দেখাবো তোমাদেরকে, তোমরা রিডিং করে নিও, আশা করি বুঝবা। জাস্ট বিয়োগ ফলটাই হচ্ছে আইসোটোন। হ্যাঁ, সিলিয়াম আর প্রোটনের বিয়োগ ফল দেখো, দুইটার বিয়োগ ফল সমান। 31 থেকে 15 বিয়োগ করলে থাকে 16, আবার 30 থেকে 14 বিয়োগ করলে 16। মানে এই দুইটা সিলিয়াম এবং ফসফরাসের বিয়োগ ফল সমান, মানে নিউটন সংখ্যা সমান, এই জন্য এদেরকে আইসোটোন বলা হচ্ছে। আবার আইসো বার, মানে বার মানে ভর, যাদের ভর সংখ্যা সমান, মানে উপরের যোগফল 64 64, ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা সমান না। দেখো, 29 এবং 30, জিঙ্ক এবং কপার দুইটার ভর সংখ্যা, দুইটার প্রোটন সংখ্যা আলাদা। এই জন্য এদেরকে বলা হচ্ছে, এরা প্রোটন সংখ্যা এক না, মানে পদার্থই আলাদা, তো একটা কপার আর একটা জিঙ্ক, কিন্তু এদের
যোগফলটা সমান, এই জন্য ভর সংখ্যা সমান, এই জন্য এদেরকে আইসোবার বলা হচ্ছে। তো একটা জিনিস দেখো, এখানে বলা নাই যে নিউটন সংখ্যা কি হয়। আইসোবারের সংজ্ঞাতে বলা আছে প্রোটন সংখ্যা সেম, সরি, হ্যাঁ, ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। তো নিউটন সংখ্যা কি সমান না আলাদা এটা বলা নাই। তাহলে তোমরা কমন সেন্স থেকে বলো তো, নিউটন সংখ্যা সমান নাকি আলাদা? নিউটন সংখ্যা আলাদা, কারণ যোগফল সমান 64 64, কিন্তু নিচে পারমাণবিক সংখ্যা আছে আলাদা। তার মানে বিয়োগ করলে, যদি 64 থেকে 30 বিয়োগ করলে যে মান হবে, 64 থেকে 29 বিয়োগ করলে আলাদা হবে। তার মানে এদের নিউটন সংখ্যাও আলাদা হবে। বিয়োগফল আলাদা মানে নিউটন সংখ্যাও আলাদা হবে। বুঝতে পারছো? শেষ। তাই এনামুল এন্ড করে দাও, হ্যাঁ। ওকে ভাই, আপনি জানান ই করে দিচ্ছি।